শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে ৬ আগস্ট ২০২০ সাল, বৃহস্পতিবার। আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশের একজন বিশিষ্ট ভেটেরিনারিয়ান, যিনি ভেটেরিনারিয়ান এই পেশার উন্নয়নের জন্য বহুদিন কাজ করেছেন এবং ভেটেরিনারি পেশার পেছনে তার শ্রম অনস্বীকার্য। তিনি আমাদের সাথে যোগ দিবেন কিছুক্ষণের মধ্যেই। তো আমরা আপনার সাথে উপস্থিত হয়েছে আজকে কথা বলার জন্য। আজকের আমাদের বিষয় ভেটেরিনারি সার্ভিস, ভেটেরিনারি পেশা। কারণ এবং আমরা আগামী 3 দিন বা 5 দিন আমরা আগামী অনুষ্ঠানগুলিতে আমরা মূলত ভেটেরিনারি সার্ভিস হিসেবেই আমরা ও সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন আমাদের অতিথি, বিভিন্ন ধরনের অতিথি আমাদের উপস্থিত থাকবেন এবং তারা এই ভেটেরিনারি পেশাকে নিয়েই তাদের মতামত, এর ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং আমরা জানার চেষ্টা করব এই একটি নোবেল পেশা। আমি বলবো এটা নোবেল পেশা, কারণ যারা ভেটেরিনারিয়ান তারা যে বিশেষ কাজটি করেন, প্রাণীদের সেবা করেন এবং প্রাণীদের সেবা করা অত্যন্ত একটি জটিল কাজ। কারণ প্রাণীরা কথা বলতে পারে না, তারা অভিব্যক্তি প্রকাশ করা তাদের জন্য অনেকখানি তাদের সমস্যা। সো সেখানে তাদের ভাষাকে বোঝা, তাদের শারীরিক ভাষা, তাদের বয়স, তাদের চলন, তাদের বলন, এই সমস্ত ব্যাপার থেকে তাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে সেবা প্রদান করা একটি, আমি মনে করি যে এটি জটিল। আপনি মানুষের যদি যারা চিকিৎসা করেন তারা মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষ বলতে পারে যে আমার এখানে ব্যথা, এই সমস্যা, সেই সমস্যা, তাকে তারা সেভাবে তাদের জ্ঞান, তাদের পড়াশোনা, তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের চিকিৎসা। কিন্তু একজন প্রাণীর কিন্তু সেই সুযোগ নাই। সো তার এই কাজটি খুব জটিল এবং তার যথেষ্ট মনোনিবেশ করে তার জ্ঞান ব্যবহার করে তার এই চিকিৎসা করতে হয় এবং সেবা প্রদান। খালি চিকিৎসা না, আসলে চিকিৎসা বললে ছোট করা হবে, এটি একটি সেবা প্রদান করা। সেখানেই আমি মনে করি যে ভেটেরিনারি প্রফেশনে একটা বিশেষ কৃতিত্ব এবং তারা অত্যন্ত কৃতিত্বের সামনে বাংলাদেশের ভেটেরিনারি প্রফেশনে এখন যে অবস্থায় আছে, আমার মতে এটি অত্যন্ত তাদের অনেক মেধাবী ভেটেরিনারিয়ান বাংলাদেশে এখন আসছেন এবং তারা এই সার্ভিসকে, আমরা শুধু সেবা বলি, এটা একটা সার্ভিস, সেবা বড় যদি ওয়াইড ভাবে বলি। তো এই সেবা, এই সার্ভিসকে সামনে এগিয়ে নিতে এখন যে মেধাবী ছাত্র যারা আসছেন তারা আরো এগিয়ে যাবেন, অবশ্যই সেটি কাম্য। তবে অতীতে যারা এটাকে মানে ইংরেজি বলে স্ক্র্যাচ থেকে, একেবারে মাটির থেকে যারা উঠিয়ে নিয়ে এসেছেন, তারা যে শ্রম দিয়েছেন, তারা যে মেধা দিয়েছেন, তাদেরকে অস্বীকার করার উপায় নাই, বরঞ্চ তাদের এই পরিশ্রম এবং মেধাকে সম্মান জানিয়েই বলতে হয় তাদের এই অবদানের জন্যই আজকে এগিয়ে যাচ্ছে। এবং যা হোক, আমরা আশা করছি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তিনি হয়তো তার সবকিছু ঠিক করে আমাদের সামনে উপস্থিত হবেন। আমি আপনার সামনে উপস্থাপন করছি আমাদের প্রিয় ডাক্তার শহীদ মোতাহার হোসেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে আপনার এই শ্বশ্রুমণ্ডিত চেহারা দেখে আমার অসম্ভব ভালো লাগছে। অনেকদিন আপনার সাথে দেখা নেই, ছবিতে দেখা সাক্ষাৎ হয় এবং আপনি যে দোয়া করি আপনি দীর্ঘজীবী হন এবং আপনি সুস্থ থাকুন, এটা আমাদের কাম্য। যাক, আপনাকে স্বাগতম। দর্শকদের উদ্দেশ্যে আপনার দুটি কথা। আমি খুবই আনন্দিত হয়েছি যে মুর্শেদ সাহেব, যারা প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন, তাদেরকে স্মরণ করে হয়তো আমাকে উনি এই সময় কিছু বলার জন্য হয়তো আহ্বান জানিয়েছিলেন। আমি স্বাগত জানিয়েছি এবং আজ যারা এই লাইভ প্রোগ্রামে যারা দর্শক থাকবেন, আমি সবাইকে স্বাগত জানাই। এবং এই প্রাণী সম্পদ
আমি বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করলেও প্রাণী সম্পদের প্রতি আমার একটা, যেহেতু আমি এর উপর পড়াশোনা করেছি, আমার আলাদা একটা আন্তরিকতা রয়েছে, আলাদা একটা শ্রদ্ধা রয়েছে। এই প্রফেশনের উন্নতির জন্য আমি সবসময় কথা বলে থাকি। আমি আশা করি যতদিন বেঁচে থাকবো এই প্রফেশনকে ভালো রাখার জন্য, যারা এই প্রফেশনকে ভালোবাসেন তাদের সাথে আমি থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, স্বাগতম ডক্টর মোতাহার ভাই। আপনি আমি আপনার সাথে অনেক দিনের যোগাযোগ, আপনাকে অনেক দিনের থেকে আমি এই এই সেক্টরে দেখেছি, এবং আমি নিজে যেহেতু এই সেক্টরের সাথে কম বেশি জড়িত, হয়তো ভেটেরিনারির সাথে না, কিন্তু প্রাণী সম্পদ অ্যাজ এ হোল আমি কাজ করি। সো আমার সাথে আপনার সাথে বিভিন্ন সময় দেখা হয়েছে, এবং আপনাকে আমি একজন অত্যন্ত ডাইনামিক ব্যক্তি হিসেবে দেখেছি, এবং আপনি বিভিন্ন সময় পেশার জন্য যে ডেডিকেশন, সেটা আপনার কোনো সন্দেহের অবকাশ নেই। আপনার এই নেতৃত্ব ডাক্তার শহীদ মোতাহার হোসেন, তিনি 1978 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে তিনি ভেটেরিনারি ডিগ্রি প্রাপ্ত হন। তারপরে উনি এমএস করেন মাইক্রোবায়োলজিতে, মূলত ভাইরোলজি, যেটা এই মুহূর্তে সবার কাছে একটি বিশেষ দৃষ্টি দেওয়া ভাইরোলজি। উনি একজন ভাইরোলজিস্ট, এমএসসি করেছেন। এরপরে তিনি পিএইচডি করেন পরবর্তী সময়ে, এবং পিএইচডি, এবং তিনি একজন পিএইচডি হোল্ডার, পিএইচডি, এবং উনি প্রাণী সম্পদ অধিদপ্তরে বিভিন্ন পেশায় বিভিন্ন সময়ে ছিলেন, এবং পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি হিসেবে উনি রিটায়ার করেন। বর্তমানে তিনি রিটায়ার লাইফই কাটাচ্ছেন। অত্যন্ত সুখী মানুষ, আমার জানা মতে উনি ব্যক্তিগতভাবে সুখী থাকার চেষ্টা করেন এবং সুখী মানুষ। কিন্তু তিনি ভেটেরিনারি পেশার জন্য যে তার যে অবদান, নেতৃত্ব, সেটা কিন্তু আমাদের আমাদের অনেকেই জানেন, এবং বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে কি পরিশ্রম করতে হয়েছে এই ভেটেরিনারি প্রফেশনকে, পেশাকে আজকের এই সম্মানী একটা পরিস্থিতিতে নিয়ে আসতে। এবং খালি দুটো জিনিস, একটি আমি বলবো, শুধু ভেটেরিনারি প্রফেশন নয়, আরেকটি এলাকা আছে কৃষিবিদ, সেখানেও কিন্তু ডক্টর শহীদ মোতাহার হোসেনের একইভাবে আপনার পদচারণা আমরা জানি। তো আজকে সেই কথাগুলোই আমি শুনবো। তো আমরা সবার আগে ডক্টর মোতাহার ভাইকে আমি জিজ্ঞেস করবো বা জানতে চাইবো, হোয়াট ইজ ভেটেরিনারি সার্ভিসেস অ্যাজ এ হোল? এটা কি, ভেটেরিনারি সার্ভিসটা কি, এটাকে যদি ডিফাইন আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি ভেটেরিনারি সার্ভিস এটা আজ নতুন কিছু না। মানুষের আদিকাল থেকেই, মানুষ যখন আপনার প্রথম কৃষি মানুষ মানে সার্ভাইভ শুরু করেছিল আপনি পশু মানে শিকারের মধ্য দিয়ে, পরবর্তীতে অ্যাকচুয়ালি এটা পশুপালনের ভিতরে চলে আসছে। শুধু শিকার করলেই হবে না, পালনও করতে হবে। আসলে শুরুটা মানুষের ইনসেপশন থেকে, মানুষ যেদিন পৃথিবীতে মানে মানুষের বিচরণ শুরু, সেখান থেকে এই প্রফেশনের শুরু। এই প্রফেশন হয়তো ডাইনামিক গতিটা পাইনি, কিন্তু প্রফেশনটা শুরু অনেক আগে থেকেই। আপনারা জানেন যে এই উপমহাদেশে আজকাল প্রাণী সম্পদের উন্নয়ন, সেবা প্রদান মানে কার্যক্রমের ঐতিহাসিক মুহূর্তগুলি আজ বিস্তৃতির অন্তরালে হারিয়ে যেতে বসেছে। লন্ডন কোর্ট অফ দ্য ডিরেক্টরেট অনুমোদন ক্রমে 1795 সালে ভারতের পুসার নাম স্থানে প্রথম একটা খামার স্থাপন হয়। এর মধ্য দিয়ে আসলে প্রাণী সম্পদ সেবার মানে যাত্রা শুরু হয়। পরবর্তীতে ভারতবর্ষে 1962 সালে 1908 সালে মিস্টার উইলিয়াম মোর গ্রিপ সর্বপ্রথম সামরিক পর্যায়ে ভেটেরিনারি চিকিৎসক হিসেবে ভারতবর্ষে নিয়োগ পান। অ্যাকচুয়ালি তিনি প্রথম ভেটেরিনারিয়ান এই ভারতবর্ষে নিয়োজিত হন। তারপর 1962 সালে মিস্টার জে.বি. হেলেন, উনি ভারতবর্ষে প্রথম মানে সেনাবাহিনীর জন্য, মানে বেসামরিক পর্যায়ে মানে সেনাবাহিনীর জন্য সর্বপ্রথম উনি ভেটেরিনারি হসপিটাল স্থাপন করেন সেনাবাহিনীর অ্যানিমাল চিকিৎসা করার জন্য। পরবর্তী উনি দেখলেন যে পাবলিকের অনেক মানে যেগুলো গবাদি পশু আছে তারাও চাচ্ছে এই চিকিৎসা সেবাকে সম্প্রসারণ করার জন্য। পরবর্তীতে উনি 1997 সালে এই 1997 সালে প্রথম সিভিল ভেটেরিনারি সার্ভিস ডিপার্টমেন্ট চালু করেন ভারতে। এবং এরপরে আমাদের পশু সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, আমি প্রথমেই স্মরণ করতে চাই যে এই প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমি প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর মুসলিউদ্দিন আহমেদ চৌধুরী, আল্লাহ ওনার কল্যাণ করুক, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। প্রফেসর রাব্বি চৌধুরী, উনি মন্ত্রী ছিলেন। প্লাস আরও অনেক স্বনামধন্য প্রফেসর রহমান সাহেব, আরও অনেক প্রফেসর ছিলেন, যারা প্রফেসর হেফাজউদ্দিন সাহেব,
প্রফেসর মানিকলাল দেওয়ান, যারা এই প্রফেশনের জন্য কাজ করেছেন, এবং আমাদের যারা ছাত্র ছিলেন তারাও এই প্রফেশনের জন্য কাজ করেছেন। তারপরে হেলেন কিলার যখনই একটা 1893 সালে ভেটেরিনারি ডিভিশন প্রতিষ্ঠা করার পরে অ্যাকচুয়ালি তখন 22 বয় লিলিথগো, ইনি তখন একটা কলকাতায় একটা ক্যাটেল শো হয়েছিল সর্বপ্রথম, সেটা হলো 1893 সালে। তিনি ওই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অ্যানিমালের চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের জন্য মহকুমা ও থানা পর্যায়ে ওনারা ভেটেরিনারির মানে শিক্ষিত লোক নিয়োগ করবেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নয়, পৃথিবীতে আপনারা জানেন যে সর্বপ্রথম ভেটেরিনারি কলেজ স্থাপিত হয় লিওনে, এটা হলো ফ্রান্সে, এটা হলো 1761 সালে। এবং 1768 সালে মানে এটা হলো 1761 সালে এটা ছিল অ্যালফোর্ট নিয়ার দ্য প্যারিসের কাছে একটা অ্যালফোর্ট শহরে 1764 সালের ভেটেরিনারি কলেজ স্থাপিত হয়। কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রথম 1877 সালে বাংলাগড়ে প্রথম একটা ভেটেরিনারি কলেজ স্থাপিত হয়। 1882 সালে লাহোরে একটা ভেটেরিনারি কলেজ স্থাপিত হয়। 1886 সালে বোম্বে এবং মাদ্রাসে 2টি ভেটেরিনারি কলেজ স্থাপিত হয়। এবং 1893 সালে বেঙ্গল ভেটেরিনারি কলেজ কলকাতায় স্থাপিত হয়। বাংলাদেশে অ্যাকচুয়ালি ভেটেরিনারি কলেজ তখন স্থাপিত হয়নি, ওইটা দুই বাংলার একটাই ভেটেরিনারি কলেজ ছিল। দেশ স্বাধীনতার পরে 1947 সালে প্রথম, 48 সালে প্রথম কুমিল্লাতে প্রথম ভেটেরিনারি কলেজ স্থাপন করা হয়। এগুলোতে অ্যাকচুয়ালি মূলত জিবিএসসি ডিগ্রি দেওয়া হতো, এগুলো ডিপ্লোমা পর্যায়ে ডিগ্রি ছিল। পরবর্তীতে এটা 1952 সালে কৃষি বিশ্ববিদ্যালয়ে মানে ভেটেরিনারি সায়েন্সে নিউক্লিয়াস করে 1952 সালে এখানে ভেটেরিনারি কলেজ স্থাপন করা হয়। পরবর্তীতে ভেটেরিনারি ফ্যাকাল্টিকে কেন্দ্র করে 1961 সালে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 4টি ফ্যাকাল্টি নিয়ে। পরবর্তীতে ফিশারি এবং গ্রামীণ অর্থনীতি ফ্যাকাল্টি চালু করা হয়। এইখান থেকে আসলে ভেটেরিনারি সার্ভিস মূলত বাংলাদেশে আগেও ছিল। দুই বাংলার সময় মহকুমা ও জেলা পর্যায়ে ভেটেরিনারি সার্জন নিয়োজিত ছিল, তারা প্রাণী সেবা দিতেছিলেন, কিন্তু এটা সামরিক এবং বেসামরিক পর্যায়ে। তারপরে এই সময় আপনারা জানেন যে ওই সময়ই আপনার পশুর অনেক মহামারী ছিল। সে সময় এই জে.বি. হেলেন কিলারের সহযোগিতায় ইম্পেরিয়াল ভেটেরিনারি ল্যাবরেটরি প্রথম স্থাপিত হয় ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য। সে সময় 3টি ভ্যাকসিন প্রোডাকশন হতো, আপনারা জানেন হিমোরেজিক সেপ্টিসেমিয়া, ব্ল্যাক কোয়াটার এবং এফএমডির ভ্যাকসিন মূলত তৈরি হয়। এইখান থেকে আসলে পশু সম্পদের যাত্রা শুরু বাংলাদেশে স্বাধীনতা উত্তর পরবর্তীতে। জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, বলেন। এরপরে বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রাণী সম্পদের প্রেক্ষিত যখন 60-এর দশক আসলো, অ্যাকচুয়ালি প্রাণী সম্পদের ব্যাপ্তি অনেক বৃদ্ধি পায়। স্বাধীনোত্তরকালে আপনার পশু পাখির মানে প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়, সম্প্রসারণ কার্যক্রম উন্নত হয়। পশু পাখি শুধু গ্রামীণ লোকজন শুধু হাল চাষের জন্যই প্রতিপালন করত। তারপরে পরবর্তী প্রেক্ষিত চেঞ্জ হওয়ার পরে শুধু পশুপালনের ক্ষেত্রে আপনি দেখা গেল যে এখন যে বর্তমান অবস্থা আছে তাতে আপনার এখন তো হাল চাষের ক্ষেত্রে পশু ব্যবহার করা হয় না, মানুষ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পশু ব্যবহার করতেছে, হাঁস মুরগি আপনার প্রতিপালন করতেছে। 60-এর দশক পর্যন্ত প্রাণী সম্পদের কাজ মূলত একটি ছিল যে গবাদি পশু হাঁস মুরগির টিকা উৎপাদন, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পশু পাখির চিকিৎসার প্রয়োজন ঔষধ ও যন্ত্রপাতি সরঞ্জাম, ভেটেরিনারি সার্ভিস, শিক্ষা গবেষণা, গবাদি পশু হাঁস মুরগির জাত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খামার স্থাপন, কৃত্রিম প্রজনন, সম্প্রসারণ, চিড়িয়াখানা স্থাপন, প্রাণী সম্পদ সেবা সম্প্রসারণ, পশু পাখির পরিসংখ্যান সংগ্রহ, এগুলি মূলত এই কাজগুলি মানে মূলত প্রাণী সম্পদ অধিদপ্তর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হিসেবে সম্পাদন করতো। তখন পর্যন্ত আসলে প্রাইভেট সেক্টর এতটা ডেভেলপড হয় নাই, কিন্তু আর্লি 60s এর সাথে যখন আপনার যুক্ত হলো আরও 3টি কাজ। একটি হলো আপনার মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এবং প্রাণী সম্পদ দুর্যোগকালীন কিভাবে মোকাবেলা করা যাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ। অ্যাকচুয়ালি এটি মূলত হলো প্রাণী সম্পদ সেবার কেন্দ্রগুলা। তা আমি এখানে স্মরণ করতে চাই যে প্রথমেই এই সেবার ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই। উনি 1972 সালে সংসদে একসময় ডিপ্লোমা থেকে এই প্রফেশনে গ্র্যাজুয়েট চালু হয়েছিল 1972 সালে বঙ্গবন্ধু সংসদে। উনি মনে করেছিলেন যে ডিপ্লোমা দিয়ে শুধু উন্নতি হবে না, উনি ডিপ্লোমাকে কনভার্ট করে উনি গ্র্যাজুয়েট করছিলেন এবং 5 বছরের কোর্স করে এটা এখন পর্যন্ত সেটা চলতেছে। আমার মনে হয় সে সময় উনি যে পদক্ষেপ নিয়েছিলেন কৃষিবিদদের ক্লাস 1 পদমর্যাদা দেওয়ার ক্ষেত্রে, অনেক ভালো ভালো ছেলে সে সময় পড়াশোনা করেছে। সে কারণে আমার মনে হয় যে এই দুর্যোগ মুহূর্তেও মানে কৃষির সেক্টরগুলি, বিশেষ করে কৃষি সেক্টরই বলেন, আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি,
শুধু বঙ্গবন্ধুর অবদানের জন্য। লাইভ স্টক সেক্টরও আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ফিশারি ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমার মনে হয় বাংলাদেশে অন্যান্য ডিপার্টমেন্ট যতটুকু সম্পদ নিয়ে শুরু করছিলেন সবাই ক্ষয়ঞ্চু হয়েছে, সবাই ধ্বংস করেছেন। কিন্তু আমার মনে হয় শুধু কৃষি সেক্টরগুলা কৃষির অবদানের জন্য এখনো টিকে আছে। আমি এটা গর্বের সাথে বলতে চাই যে কৃষি সেক্টরে আপনি আজকের গণপূর্তে যান, হেলথে যান, যেখানেই যান, তাদের যে সুনাম নিয়ে ওই সময় কাজ করতেছিল তাদের অবদান ধীরে ধীরে কমে আসছে আমার মনে হয় অবদানের ক্ষেত্রে। কিন্তু কৃষির অবদান আমার মনে হয় স্বল্প পরিসরেও সবচেয়ে বঞ্চিত কর্মকর্তারাও এক্ষেত্রে কৃষিকে আপনি কৃষকের কাছে নিয়ে যেতে পেরেছেন, এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে কৃষি এখনো তার জিডিপির 30% হলো কৃষি থেকে আসে এখন পর্যন্ত জিডিপি। জি জি, ধন্যবাদ মমতা ভাই। আপনার ক্যামেরাটাকে মাঝখানে আনা যায়, আমরা এক সাইডে চলে যাচ্ছে বারবার। আপনি দেখেন যদি মাঝখানে আনতে, তাহলে আমরা আরেকটু যদি মাঝখানে আনা যায় তাহলে আপনার আমার জন্য সুবিধা হয় একটু আর কি। আমার দর্শকরা আপনার চেহারাটা দেখতে চায়, কারণ আপনাকে তো অনেকদিন অনেকে দেখে না, কারণ আপনি নিবৃত্ত সময় কাটাচ্ছেন। তো ধন্যবাদ। আমার মনে হয় আমরা আপনার যে কন্ট্রিবিউশন বিভিন্নভাবে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম যে বাংলাদেশের ভেটেরিনারি সার্ভিসের পরিধিটুকু কিভাবে এসেছে এবং উন্নয়ন কিভাবে, ইভলিউশন কিভাবে হয়েছে, সেটুকু অবশ্যই একটা গর্বের ব্যাপার বিভিন্ন ধাপে ধাপে। এবং আপনার মতো যারা আছেন তাদের পরিশ্রম, শ্রম, মেধার বিনিময়ে আজকে কিন্তু ভেটেরিনারি সার্ভিস একটি অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে দেশে, বিদেশে তো বটেই, বাংলাদেশেও আজকে সুপ্রতিষ্ঠিত। এবং অনেক মেধাবী ছেলে, মেধাবী মানুষ, ছেলে না, অনেক মেয়েও আমাদের আসছে। আমরা এই আলোচনা পরবর্তী অনুষ্ঠানে করব। অনেক মেধাবী ছেলে মেয়ে উভয় এই পেশার প্রতি আকর্ষিত হয়েছে, এবং আমাদের গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আজকে ভেটেরিনারি সার্ভিস পরিধি বেড়েছে, এবং এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও বেড়েছে। আপনি যখন গ্রাজুয়েশন করেছেন তখন হয়তো একটি ছিল, বর্তমানে আমার সংখ্যাটা সঠিক, দুঃখিত আমি সঠিক সংখ্যাটা, বর্তমানে 10টি 10টি প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারিয়ান আসছে। সো অবশ্যই সেখানে উন্নত মানের ও মেধাবী এবং উন্নত জ্ঞান সম্পন্ন আপডেটেড ভেটেরিনারিয়ানরা বের হয়ে আসছে, তারা দেশের সেবা করবেন। আমার দেশ অনেকখানি, আপনি বলেছেন যেটা সঠিকভাবে বলেছেন, আমি আপনার সাথে একমত। এই কোভিড পরিস্থিতিতে সবাই এক বাক্যে স্বীকার করছেন যে কৃষি একমাত্র আসল মেরুদণ্ড কৃষি, এবং কৃষির জন্যই আজকে আমরা মানুষ না খেয়ে মরে নাই, মানুষ বেঁচে আছে শুধুমাত্র কৃষি অবদান, এখানে আর কোনো কিছু নাই। মানে আজ পর্যন্ত আমরা শুনি নাই একজন লোক না খেয়ে মরেছে। তার কারণ আমার হাতে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, এবং এটা সুষমভাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি তাহলে এই পরিস্থিতি আমাদের সামনে থাকবে। এর জন্য কৃষি অবশ্যই একটি বাহবা পাওয়ার অধিকারী, এবং আগামীতে কৃষি যে কি করতে পারে, কৃষি যে কতটুকু করার ক্ষমতা, সেটুকু যদি কৃষির পিঠে হাত দিয়ে সরকার এবং সবাই পিঠে হাত দিয়ে তাদেরকে বাহবা দেয়, তাকে পরিবেশ তৈরি করে দেয়, কৃষি অবশ্যই প্রমাণ করতে সক্ষম যে এদেশে কৃষি একমাত্র যে এদেশের উন্নতি এবং উন্নয়নের রাস্তা খুলে দিতে পারে। শুধু কৃষি, শুধুই কৃষি, এবং তার সাথে যে পেশায় যুক্ত কৃষিবিদ, ভেটেরিনারিয়ান, পোল্ট্রি বিশেষজ্ঞ এবং সকলে, মৎস্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সবাই মিলে এই সেক্টরকে অবশ্যই। যাই হোক, আমি অন্য প্রসঙ্গ থেকে আবার সেই ভেটেরিনারি প্রসঙ্গে আসি। আপনি আমাকে একটি ধারণা দিয়েছেন যে কিভাবে সালওয়ারি, যে কোন সালে কিভাবে, ইতিহাস আমরা জেনেছি, কিন্তু আসলে এইটাকে এস্টাবলিশ করতে আপনি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যারা ছিলেন বেশ কিছু সমস্যা, প্রতিকূলতা আপনারা পার হয়েছেন। সেই অতীত থেকে যদি আমাদেরকে বলেন যে কিভাবে আপনারা আন্দোলন করে করে এই জায়গায় এনেছেন, সেই অতীতটুকু যদি আমাদেরকে বলেন, সেই স্বর্ণালী অতীতের কথা যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ। আসলে ভেটেরিনারি যারা পেশায় ছিলেন তাদের স্বর্ণালী যুগ ছিল কিনা আমি জানি না, তবে আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির সহসভাপতি ছিলাম। এই সহসভাপতি হিসেবে আমি সে সময় আমার ক্ষুদ্র পরিসরে আমি 8টি দাবি তখন সরকারকে দিয়েছিলাম। 8টি দাবি, এর ভিতরে আমার মনে হয় যে কিছু স্বল্প দাবিও ছিল যেগুলি আমাদের উত্তরণ না করলেও চলতো, কিন্তু আমি আজকে যেহেতু আপনি বলছেন এই জন্য বলতেছি। আমাদের সংগ্রামটা শুরু করতে হয়েছে নাম থেকে শুরু করে। আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের বলা হতো পশু চিকিৎসক। তা আমি তখন বললাম যে ঠিক আছে, পশু চিকিৎসক যেভাবেই বলেন
আমরা পশু চিকিৎসক, কিন্তু আমরা ভেটেনারি সায়েন্সে পড়ে শুধু তো পশু চিকিৎসাই জানি না, আমরা পশু হ্যান্ডলিং জানি, ব্রিডিং জানি, ম্যানেজমেন্ট জানি, ফিডিং জানি। শুধু পশু চিকিৎসা তো আমার একটা খণ্ডিত অংশ। তা আমাকে কেন খণ্ডিত অংশ নিয়ে আমাকে ডাকা হচ্ছে? আমরা প্রথম সংগ্রাম করে আমাদের ফ্যাকাল্টির নামও ছিল পশু চিকিৎসা অনুষদ। আমরা ভাইস চ্যান্সেলরের কাছে দাবি দিলাম যে না, এটা ভেটেনারি অনুষদ করতে হবে। তো ওনারা ভেটেনারি অনুষদ পরবর্তীতে ভাইস চ্যান্সেলর মেনে নিলেন। আপনি এখনো জানেন, এখনো এটা ভেটেনারি অনুষদ হিসেবে চিহ্নিত। এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি যেভাবে অরিজিন হয়েছে সেভাবে লিখতে হবে। তো এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম 1 নম্বরে লেখা হয় ভেটেনারি সায়েন্স ফ্যাকাল্টি, তারপর লেখা হয় এগ্রিকালচার অনুষদ, এইভাবেই লেখা হয়। আমাদের সংগ্রামটা এইখান থেকে আমরা শুরু করতে হয়েছে, মানে একবারে যেটা না করলেও হয়, আমরা কিন্তু অন্য বিষয় নেই। তারপর আমরা যখন আসলাম ভেটেনারি পশু চিকিৎসক আসলো, তা আমি পিএইচসিতে প্রথম যখন অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তখন আমি ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেলাম। আমাকে চিঠি দেওয়া হলো পশু চিকিৎসক হিসেবে। আমি একটা আবেদন করলাম ইয়েতে সরকারের কাছে যে আমাকে এই নামে ডাকতে হবে। যে যাক, তারা এই ফরওয়ার্ড করে এটা এরশাদ সাহেব তখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওনার কাছে পাঠানো হলো। উনি অত্যন্ত মেহেরবান, আমি তাকে স্মরণ করি আজও। উনি যখন দেখলেন যে ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন, উনি জিজ্ঞেস করছিলেন, তখন স্টাফ অফিসার ছিলেন মেজর জেনারেল আব্দুর রহমান সাহেব। ওনাকে বলছিলেন যে ভেটেনারি সার্জন কতজন আছে? ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন তো এরা, সার্জন কতজন আছে? বলছে নাই। কোথায় অ্যাসিস্ট্যান্টের দরকার দেখি। উনি অ্যাসিস্ট্যান্ট কাটে যে বাংলা প্রতিশব্দ ভেটেনারি, বাংলা পশু শব্দ না হয় ভেটেনারি সার্জন হবে। উনি শুধু অ্যাসিস্ট্যান্ট কাটে ভেটেনারি সার্জন হিসেবে আমাদেরকে উনি জিও জারি করছেন। তারপর থেকে ওই ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন পদটা নেই, আমরা সরাসরি ভেটেনারি সার্জন হিসেবে কাজ করতেছি। তারপরে যে জিনিসগুলো আছে আপনার, যে জায়গাগুলো আমরা চাইছি সেই জায়গাগুলো আমরা এখনো করতে পারিনি। কেন করতে পারিনি? এখানে হলো মূল সমস্যা হলো, আমরা যদি বলেন যে ভেটেনারি সায়েন্সের উন্নতির মূল অন্তরায় কোথায় ছিল, আমাদের দৃষ্টিতে মূল অন্তরায় ছিল 2টি ডিগ্রি, এলিমেন্ট হাজবেন্ডারি এবং ভেটেনারি সায়েন্স। এটা ছিল মূল অন্তরায়। যখন এলিমেন্ট হাজবেন্ডারি কোনো চাকরি, যখন ফ্যাকাল্টিটা 1962 সালে করা হয়, তখন কিন্তু তাদের জন্য কোনো জব ডিসক্রিপশন তৈরি করা হয়নি। তারা পশু চিকিৎসকের, যেটা ভেটেনারি সার্জন বলতেছেন, ওই চাকরি তারা করতো। কিন্তু এটা তো রেজিস্ট্রেশন তখন ছিল না, তারা করতো, কিন্তু এটা আনইথিক্যালও ছিল। কিন্তু এই যে ঝামেলাটা, তখনই আপনার ঝামেলাটা শুরু হলো 84 থেকে, যখন আমরা পাশ করলাম তখন শুরু হলো। যখন ভেটেনারি সার্জন ক্যাডারভুক্ত হলো, তখন দেখা গেল যে ভেটেনারি সার্জনের ভিতরে ডিবিএম অবলিক এলিমেন্ট হাজবেন্ডারি। তা আমরা বললাম যে এটা তো মানা সম্ভব না, এলিমেন্ট হাজবেন্ডারি এখানে আসবে না, সে প্রোডাকশনে যেতে পারে নাকি। তো এই নিয়ে ধরনের সংগ্রাম করে আমরা নিজস্বভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরে ধরেন আমরা দীর্ঘদিন এই সমস্যার সমাধান করতে আমাদের 9 বছর হাইকোর্টে রিট হলো। এই 9 বছরে কোনো ভেটেনারি সার্জন, এই স্বর্ণযুগের সময় 84 থেকে 90 পর্যন্ত, এই 92 পর্যন্ত, 91 এই পর্যন্ত কোনো ভেটেনারি সার্জন নিয়োগ হয় না, বন্ধ ছিল। কারণ হলো হাইকোর্টে মামলা থাকার জন্য। পরবর্তী হাইকোর্ট ডিসিশন ছিল যে ভেটেনারি সার্জন পদে ভেটেনারি সার্জনই যাবে, অন্য এলিমেন্ট হাজবেন্ডারি হবে না। তো এই যে 9 বছর বা 10 বছর, এটা হলো ভেটেনারি সার্জনের একটা স্বর্ণযুগ আমরা এখানে নষ্ট করছি। এটা মূলত হলো 2টা ডিগ্রির জন্য। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে ভেটেনারি ডিগ্রি যখন 2টা, ঠিক আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ডিবিএম চেঞ্জ করতে যাই, কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসর এটাকে বাধা দেয়। তারা বলতে চায় যে আন্তর্জাতিক ডিগ্রি ডিবিএম এটাকে সরা যাবে না, এখানে হলো তাদের ভিওটা। তা আমরা তখন মনে করলাম যে কিছু কলেজ করি। সর্বপ্রথম আমরা আমাদের চট্টগ্রাম ভেটেনারি কলেজ স্থাপন করলাম, তারপরে আমাদের সিলেট ভেটেনারি কলেজ স্থাপন করলাম। উদ্দেশ্য ছিল ডিগ্রি হবে বিএসসি ভেট সায়েন্স এর এইচ, যাতে আপনি ডিবিএম এবং এলিমেন্ট হাজবেন্ডারি দুইজনেই যাতে চাকরিটা পায়, যাতে বিএসসি ভেট সায়েন্স এইচ। আর এটা করতেছিলাম এই কারণেই, মাঠে ডিমান্ড ছিল আমাদের ভেটেনারি হসপিটালের। পাবলিক যখন কোনো ডিসিশন নিতে আসতো, তখন ভেটেনারি সার্জনের কাছে আসতো, তার গরু পাতলা ভাগানো হয়েছে, সে কি খাওয়াবে। এর জন্য তো আমাদের মানুষের যেহেতু কোনো অফিসার নাই, সেখানে আপনি অ্যানিমাল চিকিৎসার জন্য আপনি কিভাবে করবেন, সে কারণে তো তখন প্রশ্নই ছিল না। সে কারণে আমরা মনে করলাম যে এটা অবাস্তব। কাজে এখানে যদি 2টা ডিগ্রিকে মার্চ করে একটা করা হয়, তাহলে এই জনগণ যে সেবা পাবে, আমরা জনগণের চিন্তা করছি, আমরা চাকরির জন্য চিন্তা করিনি। আমরা চিন্তা করছি জনগণ কিভাবে সেবা পাবে, কিভাবে পশুসম সেক্টরকে উন্নয়ন করা যাবে। পাবলিক আসতেছে, আপনি পোল্ট্রি ফার্মের খাবার মেনু দেন, খাবার মেনু দেওয়ার পরে দেখা যায় যে মুরগি মারা যাচ্ছে, তখন তারা বলতেছে ভাই আমার তো মুরগি মারা যাচ্ছে, তার জন্য চিকিৎসার দরকার। এখন আপনি ম্যানেজমেন্ট, সে কি করবে? তার ডায়রিয়া হলে কি খাইতে দিবে, সে তো ডিসিশন দিয়ে দিবে যে আপনি খাবার খাওয়াবেন, প্রোটিন পার্সেন্ট কমাবেন, লাইট বাড়াবেন, কিন্তু ডাক্তারই বলে দিচ্ছে। তা আপনি 2টা ডিগ্রি কিভাবে দরকার আছে? এই 2টা টানা হেস্টা করতে করতে আমার 90 পর্যন্ত পার হয়ে গেছে। এই 2টা, এই রেশারেশি কিন্তু এখনো আছে। এখনো এমন জায়গা আছে, আমি যাই দেখলাম সেদিন যে পাবলিক হেলথ একটা প্রকল্প আছে, এটা পাবলিক হেলথ। এটা জানেন যে মূলত পাবলিক হেলথ মানে কি? এটা হলো যে ডিজিজ, আপনার জেনেটিক ডিজিজ নিয়ে কাজ করবে, কিভাবে ডিজিজ আউটব্রেক থামানো যায়, কিভাবে যে সমস্ত অ্যানিমাল থেকে ডিজিজ আছে সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায়। সেখানে একজন এলিমেন্ট হাজবেন্ডারিকে দিয়ে রাখছে ডিপিটি। তো উনি যদি এটা না বুঝে
ভ্যাকসিন প্রোডাকশন যদি না বুঝে তাকে ওখানে কেন দিচ্ছেন? শুধু পদের জন্য তো লোক ক্রিয়েট করলে হবে না। দেশের আর্থিক উন্নয়নের জন্য বর্তমান হলো আপনি একবিংশ শতাব্দী হলো আপনি সেবা খাত প্লাস হলো আর্থিক উন্নয়ন। পকেটে পয়সা থাকলে মার্কেটে যেতে পারবেন, না হলে যেতে পারবেন না। আমার পশু সম্পদ নিয়েও ডিল করতে হবে আর্থিক বিষয় নিয়ে। এখন চাষাবাদ, আমার গ্রামীণ আপনার কমিউনিকেশন, এর সাথে পশু সম্পত্তি কোনো সংযুক্তি নাই। সমস্ত সংযুক্তি হলো আর্থিক বিষয়গুলো। এখানে কৃষক কিভাবে উপকৃত হবে, কিভাবে আর্থিকভাবে লাভবান হবে, এই বিষয়গুলো চিন্তা করার জন্য আমরা সে সময় সংগ্রাম করেছি। আমার মনে হয় এই দুটা জায়গায় আমরা এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ধরেন আমরা ভেটেরিনারি সার্জন করতে পারছি, এখানে যার যে লাইন আপ করার চেষ্টা করছি এটাও মোটামুটি কিছু করতে পারছি। কিন্তু আমরা যে ফ্রন্ট লাইনে, যে ভেটেরিনারি সার্জনের যে একটা ফ্রন্ট লাইন ছিল, যেখানে আপনি ডিস্ট্রিক্ট অফিসার বলেন, ডাইরেক্টর বলেন, ডিডি বলেন, তারা তো ইন্সপেকশন করে, তারা তো সুপারভাইজ করে, তারা তো মনিটর করে, তারা তো পাবলিকের ডাইরেক্ট সেবা প্রদান করে না। সেবা প্রদানের হেডকোয়ার্টারটা হলো থানা, উপজেলা। উপজেলা হেডকোয়ার্টারে যদি আপনি কৃষক আসে আপনি গ্রাম থেকে আসে সেবা নেওয়ার জন্য, তারা উপজেলা পর্যায়ে। এবং আপনি জানেন আমাদের এখনো গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত 60% থেকে 70% লোক বাস করে, এবং 25% লোক সরাসরি এই পশুপালনের সাথে যুক্ত। তারা প্রথমে আসে ফ্রন্ট ডেস্কে, একজন মাত্র অফিসার আছে। আমি যখন ডিসি অফিসে ছিলাম তখন ডিসিকে প্রায়ই আমি বলতাম যে ভেটেরিনারি সার্জন যারা আছে তাদের কোনো ইলেকশনের দায়িত্ব দিবেন না, অন্য কোনো দায়িত্ব দেবেন না। উদ্দেশ্যটা ছিল যে ভেটেরিনারি সার্জন ওনাকে আমি বোঝাইতে পারছিলাম এই জিনিসটা, যে একটা মুরগিও যদি হসপিটালে আনার পর যদি মারা যায়, যদি ডাক্তারের হবে, তাকে যদি ইলেকশনের দায়িত্ব দেন, একজনই ভেটেরিনারি সার্জন থানায়, অন্য কেউ নাই, তাহলে ওইখানে সেবাটা কে দিবে? এবং ডিসি ওই সময় তৎকালীন ডিসি ছিলেন শফিউর রহমান সাহেব, উনি আমার কথা শুনছিলেন, এবং কোনো ভেটেরিনারি সার্জনকে উনি ইলেকশন এবং অন্য কোনো দায়িত্ব দিতেন না। এবং উনি মাঝে মাঝে আমাকে নিয়ে ভেটেরিনারি হসপিটাল দেখতে যেতেন। এখন একটা হসপিটালে আমরা গেলাম, সেখানে দেখা গেল 80টা গরু বাঁধতে রাখছে, 80টা গরু। তা 80টা গরুর জন্য যদি আপনি 2 মিনিট করে সময় দেন, তাহলে লাগবে 160 মিনিট একজন ডাক্তার 2 মিনিট করে দেখতে গেলে। তার টেম্পারেচার দেখবেন, তার চিকিৎসা দেবেন, প্রেসক্রিপশন করবেন। কিন্তু এই যে জায়গাগুলো এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয়নি। মানে এই যে উপজেলা হসপিটাল বলেন, জেলা, এটা হসপিটাল বলা যায় না, এগুলো বলা যায় যে আপনি এটা টিবিডি, মানে থানা ভেটেরিনারি ডিসপেন্সারি বলতে পারেন। একটা লোক বসলো, কিছুক্ষণ চিকিৎসা করলো, চলে গেল। হসপিটালের যে কনসেপ্ট, যে আপনি 24 ঘন্টা খোলা থাকবে, আপনি একটা বিড়াল নিয়ে যান, একটা কবুতর নিয়ে যান, একটা পাখি নিয়ে যান। কারণ বর্তমানে একটি পাখিও যদি বিনা চিকিৎসা মারা যায়, মানুষ কিন্তু সহজভাবে নেয় না। মানুষ কিন্তু বলতে চায় যে আমার পাখি আপনি চিকিৎসা কেন করলেন না, এই দাবি নিয়ে কিন্তু হাজির হয়। তা আমার মনে হয় যে এই জায়গাটা আমরা কিছুই করতে পারিনি। আমি বহুদিন এটা নিয়ে কাজ করছি। আর এইটা আমি আরেকটু আপনার বলতে চাই এই কারণেই, যে কিভাবে এটা করা যেতে পারে। গভর্নমেন্টকে প্রথমেই করতে হবে যে ফ্রন্ট ডেস্ক যেটা আছে থানা, এখানে থানা ভেটেরিনারি হসপিটাল চালু করতে হবে। এখানে শুধু একজন ডাক্তার দিয়ে হবে না, এটা 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। 8 ঘন্টা ডাক্তার থাকবে, 8 ঘন্টা করে চিকিৎসা করবে। 8 ঘন্টা আপনি কম্পাউন্ডার থাকবে, ড্রেসার থাকবে, আপনার এক্সটেনশন কর্মী থাকবে, সবই 8 ঘন্টা করে ভাগ করে থাকতে হবে। আপনি যদি মনে করেন এখন অনেক হিউজ খরচ হবে, আপনি হিউজ খরচ থেকে তো হিউজ রিটার্ন পাচ্ছেন। আপনি আজকে ইন্ডিয়া থেকে গরু আনতে দিতেছেন না। আপনারা প্রথম বলছিলেন যে আমাদের দেশের মানুষ কুরবানি গরু পাবে না। আজকে 1 কোটি গরু কুরবানি, 50 লাখ গরু কুরবানি হয়েছে, টোটাল 1 কোটি। এখন আজকে সার্ভে দেখলাম যে 1 কোটির উপরে কুরবানি হয়েছে। তো এই পশুগুলো কে দিল? আমার কৃষক দিতে পারছে। কিন্তু কৃষককে যদি আর্থিক সুবিধা না দিতে পারেন, তাহলে কৃষক তো এতে পিছায় চলে আসবে। ইন্ডিয়া এখন গরু বর্ডারে, আমার বিজিবি, আমি ধন্যবাদ দেই, তারা এখন খুব শক্ত হয়েছে, তারা এবার গরু আসতে দিচ্ছে না। এই গরুর স্মাগলার সবই কিন্তু ইন্ডিয়া। তারা কিন্তু এবার মাংস করোনার জন্য পাচার করতে পারতেছে না, ভারত বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করতে পারতেছে না। সে এখন তার গরু আমাদের আনতে পারতেছে না। আমাদের কৃষক কিছুটা দাম হলেও তারা এই মানে আর্থিক কিছুটা জিনিস হয়েছে। এখানে আধুনিকায়ন আনতে হবে। কেমন ভাবে? থানা হসপিটাল চালু করতে হবে। এখানে আপনার ইমার্জেন্সি সার্ভিস থাকবে, এখানে আপনার প্যাথোলজি বিভাগ থাকবে, এখানে আপনার পাবলিক হেলথ বিভাগ থাকবে, এখানে আপনার প্যারাসাইটোলজি বিভাগ থাকবে, এখানে সার্জারি বিভাগ থাকবে, লার্জ এনিমাল ট্রিটমেন্টের জন্য ডাক্তার থাকবে, স্মল এনিমাল চিকিৎসার জন্য ডাক্তার থাকবে, পোলট্রি ডেইরি চিকিৎসার জন্য আলাদা আলাদা ডাক্তার থাকবে। আপনি যদি মনে করেন যে ওয়েস্টার্ন কান্ট্রির মতো এখানে চালু করবেন, আপনি তাহলে সেখানে রিটার্ন পাবেন। আজকে হলো আইএসও আছে, আপনার যেটা আপনি বলছেন যে গ্যাপ এগ্রিকালচার করছে, যে আপনি গুড এগ্রিকালচার, আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, লাইভ স্টক আছে, আপনার গুড লাইভ স্টক প্র্যাকটিসেস, কিন্তু আমাদের দেশে নাই। আপনি যখন মাংস এক্সপোর্ট করবেন, তখন আপনার আইএসও সার্টিফিকেট লাগবে, হেসাব সার্টিফিকেট লাগবে। আপনি কীভাবে আনবেন? এটা আনার জন্য তো আপনাকে বলতে হবে। যেমন আমাদের দেশে আপনি ইকলাই আছে, পানিতে আমাদের দেশে ইকলাই 5 থেকে 8টা পর্যন্ত আমাদের দেশে রাইট। আপনি মানুষ জানে যে আমাদের দেশে 5 থেকে 8% ইকলাই থাকলেও আমরা সে পানি খেতে পারবো, স্ট্যান্ডার্ড। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে মানে 0 ইকলাই থাকতে হবে। আপনি আমার দেশের পানি নিয়ে তো ইউরোপে ব্যবসা করতে পারবেন না। আপনাকে এটাতে 0 আনতে হবে। 0 আনতে হলে আপনি ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করতে হবে। আমি এই জন্যই বলতে চাই যে, খুব দুঃখের সাথে আরেকটা জিনিস বলতে চাই,
লাইভ স্টকের একটা অর্গানোগ্রাম আছে, আমি গত 10 বছর ধরে শুনতেছি এই অর্গানোগ্রাম হয় না। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী উনি কৃষি বান্ধব এবং কৃষি ওনাকে অনেকভাবে সারাউন্ডিং ওনার কাছে রয়ে গেছে, প্রধানমন্ত্রীর কাছে, ওনার কাছে। আমার অনেক কৃষিবিদ সিনিয়র সচিব আছেন, আমরা জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অনেকেই তার আশেপাশে, উনি এটাকে কিন্তু মূল্যায়ন করেন কৃষিবিদদের। কিন্তু এখানে কেন যে লাইভ স্টকের অর্গানোগ্রাম যেটা আছে এটা কিন্তু অর্গানোগ্রামই হয় না। এখানে সেবা ক্ষেত্রে কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি, শুধু আপনার জেলা পর্যায়ে যে পদগুলো আছে এগুলো শুধু রিঅ্যারেঞ্জ করে আপনার আনা হয়েছে। ডিডি পর্যায়ের যে নাম আসলে ডিডি এর করছেন ডাইরেক্টর, যে ছিল ডাইরেক্টর তার নাম হলো ডিজি। এখানে পাবলিক সার্ভিসের জন্য আপনার পদ কোথায়? যেখানে ফিশারি পদ ছিল 600, তাকে 5 বছর আগে কনভার্ট করে 1300 করা হয়েছে ক্যাডার সার্ভিসের। আর লাইভ স্টকের আপনার 82 সালে ছিল 1500, এখন পর্যন্ত 1500ই আছে। তা আপনি 82 থেকে আজকে পর্যন্ত 2020 সাল, 40 বছর অতিক্রম হয়ে গেছে। লোক সংখ্যা 7.5 কোটিতে বাংলাদেশে 18 কোটি লোক হয়েছে। তার 18 কোটি লোকের প্রোটিন সরবরাহ দিবেন, তার সেবা দিবেন, তার জেনেটিক ডিজিজ কন্ট্রোল করবেন। তো এখানে তার লোক সংখ্যা যদি আপনি না বাড়ান, যদি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে বলেন। আর এখানে দুঃখের বিষয় হলো যে আমার মনে হয় যে লাইভ স্টকের, আমি অনেক, এটা রূঢ় সত্য কথা বলা সঠিক হবে কিনা, যারা এই মন্ত্রী হয়েছেন তারা শুধু দেখতেন কখন টেন্ডার হবে। কেন এইগুলো তাদের দেখার দরকার নেই? তারা দেখবে কিভাবে আজকে কয়টা মুরগি মরছে। আমি অনেক সমন্বয় সবাই লাইভ স্টকে অংশগ্রহণ করছি, কোনো মন্ত্রী বা সচিব কিন্তু জিজ্ঞেস করে নাই জাজ ভাই কয়টা গরু মারা গেছে, কয়টা লাইভ স্টকের পোল্ট্রি মারা গেছে। পোল্ট্রি ক্ষেত্রে তারা শুধু আছে যে কোন টেন্ডার হয়েছে, কোনটা হয় নাই। যে মন্ত্রী থেকে শুরু করে সবাই এই টেন্ডার এইগুলো নিয়ে ব্যস্ত। তারা কিন্তু এই ডেভেলপমেন্টটা না হলে 10 বছরের ভিতরে লাইভ স্টক অর্গানোগ্রাম কেন হবে না? ফিশারিতে আমি লাইভ স্টকের অর্গানোগ্রাম দেখলাম, সেখানে আছে আপনার একজন ডিজি আর আছে ডাইরেক্টর। ফিশারিতে কিন্তু আছে কিন্তু একজন অ্যাডিশনাল ডিজি আছে, অ্যাডিশনাল ডিজি আছে, লাইভ স্টক কিন্তু নাই। কিন্তু যে ফিশারি শুরু হলো 82 থেকে, আর লাইভ স্টক শুরু হয়েছে আপনার সেই 47 সাল থেকে বাংলাদেশ হওয়ার পরে। আর পাকিস্তান, এটা ব্রিটিশ আমলেও ছিল। কিন্তু তার উন্নতি যেটা আছে, আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমরা এটা পারিনি। কারণ ফ্রন্ট ডেস্ক উন্নতি না করতে পারলে আপনি আজকে যে এই পোল্ট্রি ফার্মের ধ্বংস, আপনি তো অনেক যুক্ত ছিলেন, আপনি 10 বছর আগে একটা পোল্ট্রি খামারি ছিল, এই 10 বছর পরে আজ হচ্ছে টিকে আছে, এরকম কোনো ইতিহাস আপনি পাবেন? সবই হলো মৌসুমি পোল্ট্রি খামারি, তারা আজকে উঠতেছে 2 দিন পরে চলে যাচ্ছে। কেন হারতেছে? সরি, তার 5 জন ছেলে মেয়ে। এগ্রিকালচার ঠিক আছে, কিন্তু আরেকটা কাজ আছে, এটা কিন্তু আপনারা মূল্যায়ন করেন কিনা। এগ্রিকালচার সেক্টরগুলোতে আমি বাধ্য এগ্রিকালচার করতে, কারণ আমার 5টা ছেলে আছে, 5টা ছেলেই বেকার। আমি যদি ফসল না করি, আমি যদি ফিশারি না করি, আমি যদি লাইভ স্টক না পালি, তাহলে আমি সার্ভাইভ করবো কি করে? তাকে বাউন্ড করতেছে পরিবেশ, আপনাকে এটা পালতে হবে। কৃষকের যদি আপনি তার পারিশ্রমিকটা যদি ফিজিবিলিটি যদি আপনি দেখেন, যদি যোগ করেন, তাহলে তার কোনো লাভ নাই। একটা 1000 যদি ব্রয়লার সে পালে, তার যদি 10,000 টাকা লাভ হয়, যদি তার সার্ভিসটা ক্যালকুলেট করেন, তাহলে কোনো লাভ নাই। এক্ষেত্রে গভর্নমেন্টকে লাইভ স্টকের ফ্রন্ট ডেস্ক ডেভেলপ করতে হবে। অন্তত 3টা শিফটে 5 জন করে ডাক্তার দিয়ে অন্তত 15 জন ডাক্তার থাকবে আপনার থানা পর্যায়ে। তারপর ডিস্ট্রিক্ট পর্যায়ে আপনার ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল যেটা আছে, এটাকে আমি এটা অপচয় মনে করি। কেন অপচয় মনে করি? এখানে ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য আপনার অ্যানিমাল কেয়ারের জন্য গাড়ি আছে, আপনার শুধু নাই ডাক্তার, কোনো চিকিৎসক নাই। কারণ হলো এই প্রকল্পগুলা যখন নেয় তখন প্রকল্পের ডাক্তার ছিলেন না, তো প্রকল্প ছাড়াই, ডাক্তার ছাড়াই প্রকল্প পাস হয়েছে, আজ পর্যন্ত ডাক্তারের পদ ক্রিয়েট হয় নাই। তাহলে এই হসপিটালের জন্য বিল্ডিং করলেন, ডাক্তারের থাকার জায়গা করলেন, গাড়ি কিনলেন, সবকিছু করলেন, আপনি সেবা দেওয়ার জন্য যে দিবে হে লোক নেই। আমি মনে করি ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালটা থানা পর্যায় থেকে যে পর্যায়ে আছে তার মডেলে না করেও আমার ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে ডেভেলপ করা যেতে পারে। এবং ডিস্ট্রিক্ট হসপিটালে যারা ধরেন 18 বছর 20 বছর ধরে চাকরি করছে, তাদের প্রমোশন নাই, এবং ওই ডিস্ট্রিক্ট হসপিটালে এই পদগুলো প্রকল্পের মধ্য দিয়ে করে হলেও তাদেরকে ওখানে ভেটেরিনারি অফিসার বানায়, যেহেতু তাদের অভিজ্ঞতা আছে, এক্ষেত্রে পোস্টিং দিয়ে এই হসপিটালগুলি স্ট্যান্ডেন করে লাইভ স্টক সেবাটাকে পাবলিকের কাছে নিয়ে যাবে। এবং পাবলিক যেটা চাচ্ছে যে আপনি আপনি তো দেখছেন যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলেন আমাদের দেশে, ম্যাটকাও বলেন, আমাদের যদি ম্যাটকাও ছিল না, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আছে, নিপা আছে, জেনেটিক রেবিস আছে, রেবিস আগে থেকে আছে। তা আমরা যদি এভিয়ান ইনফ্লুয়েঞ্জাটি ধরি আর গাম্বরও ধরি, এই 2টা ডিজিজ কিন্তু, আর সিআরডি পোল্ট্রি সেক্টরটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, পোল্ট্রি সেক্টরটাকে। আমরা কিন্তু এখানে কিন্তু খুব সার্ভিস আমরা দিতে পারিনি। যদি আপনার তারপর হলো আর একটা হলো সিআরডি, যদি এই 3টা ডিজিজকে পোল্ট্রিতে মানে কন্ট্রোল করা যায়, 100% যদি ভ্যাকসিন আপনি নিউক্যাসেল এবং অন্যগুলো দেন, যদি এখানে যদি সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন, পাবলিক যদি আর্লি ডায়াগনোসিস চিকিৎসাগুলো পায়, তাহলে পোল্ট্রি ফার্মগুলো ডিস্ট্রয় হবে না। আমাদের দেশে বর্তমানে আমি দেখলাম যে 100-র মতো আপনার প্যারেন্ট স্টক ফার্ম আছে, আপনার 130-টার মতো আপনার যারা ডিম উৎপাদন করতেছে, আর প্রায় 1 লক্ষের মতো পোল্ট্রি ফার্ম আছে। 1 লক্ষ পোল্ট্রি ফার্ম হলে 1 লক্ষ লোক এখানে সার্ভাইভ করতেছে। 1 লক্ষ লোক কিন্তু শুধু ফার্মই দিয়েছে,
এখানে কিন্তু কাজ করতে তারা 5 জন করে লোক, 5 লক্ষ, এইভাবে হিসাব করেন যে আপনি জাতীয় অর্থনীতিতে আপনি লাইভ স্টকের অবদান কতটুকু। কিন্তু এটা হলো যে আমাদের অবদানটা অনেকেই মনে করে যে যারা লাইভ স্টকে আছে, অনেকেই মনে করে লাইভ স্টকের জন্য আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অনেকেই তো আমার সাথে ছিলেন, অনেকেই লাইভ স্টকে ছিলেন, লাইভ স্টকের অনেকেই সচিব হয়েছেন, তারা কিন্তু কোনো কিন্তু ডাক্তার লেখে নেই। আমি কিন্তু ডক্টর হয়েও আমি ডাক্তার লিখতাম, আমার এটা পরিচয়, আমাকে গরুর ডাক্তার ডাকলে আমি খুশি হইতাম। এই কারণে যে আমি এটা পড়াশোনা করছি। আমি কিন্তু ওই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে আরো 4টে ফেলে চান্স পাইছিলাম। আমি ইচ্ছে করে আমার ফাদার ডাক্তার ছিলেন, আমি সলিমুল্লাহ মেডিকেলে পরীক্ষা দিয়ে না পাই আমি ব্যাটারি দিয়ে ডাক্তারি পড়তে গেছি। আমি কিন্তু ওই দুঃখ নিয়ে পড়তে চাইনি। আর এখানে অবনতির আরেকটি কারণ হলো যে এখানে সার্ভিসে যারা আছে তারা কেউ এই প্রফেশন নিয়ে কেউ সুখী না। যেহেতু এই প্রফেশন নিয়ে কেউ সুখী না, সে কারণে এখানে উন্নতি হওয়ার ক্ষেত্রে অনেক অন্তরায় রয়ে গেছে। আমি মনে করি যে এখানে প্রফেশনের সুখী করার জন্য গভর্নমেন্টকে পদক্ষেপগুলো নিতে হবে, পাবলিকের সার্ভিস দেওয়ার জন্য যখন ফ্রন্ট ডেস্ক ডেভেলপ করতে হবে। একই সাথে যারা কর্মরত আছে, কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে প্রমোশন, অন্যান্য বৈষম্য, অন্যান্য ক্যাডারের সাথে যে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করে তাদেরকে একটা সুন্দর জায়গায় আনতে হবে, যাতে এই সার্ভিসটা ওরা পছন্দ করে। যে আমার মতো তারা ডাক্তার লিখতে চায়, ডক্টর বাদ দিয়ে তারা ডাক্তার লিখতে চায়, পরিচয় দেয় গরুর ডাক্তার, অনেকে বিরক্ত হয়। আমি বিরক্ত হইনি, আমি বলি যে ভাই আমি গরুর ডাক্তার, আমি পড়াশোনা করেছি, আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, আমি পড়াশোনা করে এখানে আসছি। আমি বাইরে গেলেও আমি বলতাম। আমাকে একবার জিজ্ঞেস করছিলেন কোনো এক মন্ত্রী, তার এটা আমি বলি আর কি, গল্পটা আমি সবখানেই বলি, মুর্শিদে আমি বলি আর আপনাদেরকে। আমাকে যখন পোস্টিং দিলেন, আমি তখন মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, আমি মন্ত্রীর নামটা বলতে চাই না। উনি আমাকে বললেন আপনি যোগদান করেন। তা আমি বললাম যে আমি স্যার জিনিসটা দেখে আমি যোগদান করবো আর কি। তা আমি যাই দেখলাম যে আমার এক কলিগ ছিল, জয়েন্ট ইঞ্জিনিয়ার ছিল আর কি, সে ইঞ্জিনিয়ার ছিল, সে ওই প্রকল্প থেকে চলে গেছে, সে 6 মাস আগে চলে গেছে, চাকরি করবে না। তা আমি তার সাথে আলাপ করলাম, সে আমাকে অনেক কিছু বললেন। তা আমি মনে করলাম যে আর যোগদান করবো না, যে সচিব সহ, ওটা একটা নিয়ম ছিল, সচিব সহ যুগ্ম সচিব মন্ত্রীর সাথে দেখা করতে যায় পোস্টিং দিতে। আমি গেলাম, আমার বললো যে আপনি যোগদান করেন। আমি বললাম স্যার আমি একটু দেখি। উনি তখন খুব আমার প্রতি মনোক্ষুণ্ণ হলেন, আমাকে বললেন যে আপনারা কিসের ডাক্তার? আমি গরুর ডাক্তার। উনি বললেন যে আপনি এভাবে বলতেছেন কেন? আমি বললাম যে হয়তো আপনি এভাবে জানতে চাইতেছেন, আমি বলতেছি আর কি। তা আমার ওই সময় একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, সেও কিন্তু ভেটেরিনারি ডিগ্রিধারী, সে আমাকে বারবার বলতেছিল যে একটু থামার জন্য, বুঝলেন না? আমি কিন্তু থামিনি, আমি বলছি না আপনি বোধহয় এইভাবে জানতে চাইতেন, সেজন্য আমি বলছি। কেমন এখন এই অবস্থা তো ছিল যে একজন, আবার আমি কিছুদিন পর আবার দেখলাম এই মন্ত্রীকে আবার লাইভ স্টোর ডিপার্টমেন্টের লোকজন তাকে চিফ গেস্ট করে নিয়ে আসছেন তাদের একটা অনুষ্ঠানে, উনি কিন্তু চিফ গেস্ট হিসেবে আসছেন। তো এটা হলো যে আমাদের প্রেক্ষিত যে লাইভ স্টক সেক্টরের আপনি যেটা আছে, আপনি যদি বলেন ডেভেলপমেন্টের অন্তরে হলো আমার দৃষ্টিতে যে এদের মূল ডেভেলপমেন্টের জন্য অন্তরের মূল কারণ বলেন, আমি সেটা বলতে চাবো যে এখানে হলো ডেভেলপমেন্ট লাইভ স্টকের যে হিন্ডারিং আছে, যারা এর সাথে আপনার এই লাইভ স্টকের যে যারা হয় নাই, যে স্বাধীনোত্তর হলো আপনি কেন এটা ডেভেলপমেন্ট হলো না, আমি যেটা মনে করি যে এখানে আরো কিছু কারণ আছে। কারণগুলোর ভিতরে আমি যেটা মনে করি যে এটা এই খাতকে আপনার গুরুত্ব দেওয়া হয়নি, এই খাতকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় যাকেই মন্ত্রী দিচ্ছেন সেই অখুশি ছিলেন। আমি একবার একটা আপনাদের ঘটনা বলি, সেটা ইয়ের সময় আমাদের মিজান ছিল সিটি কর্পোরেশনে, তার 18 জন ডাক্তার ছিলেন, 18 জনকে সিটি কর্পোরেশন ডেপুটেশন ক্যান্সেল করছেন, তাতে কোনো ডাক্তার নেই। তা আমার বন্ধু মিজান বললেন যে আমাকে এরকম করছে, তুই একটু বলবি নাকি? আমি তখন সাদেক হোসেন খোকা, তখন বোধহয় বিএনপি সময় মন্ত্রী, সিটি কর্পোরেশন উনি মেয়র, উনি লাইভ স্টকের মন্ত্রী হনি তখন। আমি তখন তার কাছে ওই মিজানের সুপারিশ নিয়ে গেলাম। আমি বললাম যে আপনি মাননীয় মন্ত্রী, আপনি করবেন কেন? আপনি এই সিটি কর্পোরেশনে 18 জন ডাক্তার লাইভ স্টক ডেপুটেশন আছে, তাদের ডেপুটেশন ক্যান্সেল করছেন কেন? তাদের তো আপনি কাজে লাগবে। পৃথিবীর বৃহত্তর কোনো সিটিতে আপনি কোনো লাইভ স্টক মানে লাইভ অ্যানিমাল ক্যারি করতে দেন পৃথিবীর বৃহত্তর সিটিতে জনটিকিটের জন্য, তা আপনি তো এটা ধীরে ধীরে লাগবে। তো ওই সময় আমি তাকে বললাম যে আপনি যদি, এই যে আমি আরেকটা কথা আপনি মনে পড়লাম এই গল্পের সাথে বলবো আর কি, সেটা তাকে আমি একটা পরামর্শ দিলাম যে আপনি এই যে আমাদের বর্ডারে যে বাফার জোন আছে, এই বাফার জোনের ভিতরে আপনি স্লটার হাউস করতে পারেন। ইন্ডিয়া থেকে যে গরু আসে বিডিআর এর মধ্য দিয়ে, প্রতি বছর 18 লক্ষ গরু আসে, আমি জানতাম, তখন আমি বিডিআর ডেপুটেশন ছিলাম কিছুদিন, তখন আমি জানতাম যে এই সার্ভেটা তা সে এগুলো তো আপনি প্রসেসিং করতে পারেন। কারণ একটা গরু ক্যারি করে ঢাকা আনতে প্রায় 40% ওয়েট কমে যায়, আর 2 ডিজিজ ছড়ায়। তাদের দুটোই কারণ, একটা হল মাংসের কোয়ালিটি নষ্ট হয়, আপনার কষায় যারা ব্যবসা করে তাদের জন্য ওয়েট কমে যায়, 3 নম্বর হলো 2 ডিজিজ ছড়ায়। তা আপনি এখানে 500 কোটি টাকা খরচ করলে আপনি এগুলো একই সাথে আপনার এনভায়রনমেন্টাল পরিবেশ বজায় রেখে আপনি এটাকে স্লটার করতে পারবেন, আপনি ভালো মাংস সরবরাহ করতে পারবেন ঢাকা, প্লাস একই সাথে চামড়া ট্রেনিং করতে পারবেন, ওয়াস্ট প্রোডাক্ট ডিসপোজাল করতে পারবেন। আপনি এতগুলো লোক এমপ্লয় হবে, যারা স্লোটার হাউসে কাজ করে, এই যে কষাই, তারাই চাকরি পাবে এবং তারা সামাজিকভাবে আপনার প্রতিষ্ঠিত হবে। উনি তখন তার চিফ এক্সিকিউটিভ অফিসারকে ডাকাইলেন,
ডাকা বললেন ওনার সাথে আলাপ করো, তুমি একটা প্রকল্প গ্রহণ করবে। তার উনি ওইখানেই আমাদের মিজানের বদলি থামাইলেন। থামানোর পরে ওই যে ওনার সাথে আলাপ হয়েছিল আর জীবন আর তার সাথে দেখা হয় নাই, ওই এক্সিকিউটিভ আমার কোনোদিন ডাকে নাই, আমি আর কোনোদিন যাইনি। এখন আমার মনে হয় এই খাতের গুরুত্বহীন, এদের গুরুত্ব দেওয়া হয় নাই। আরেকটা হলো প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, যে কোনো কাজে এদের প্রশাসনিক দীর্ঘসূত্রিতা একটা আছে, আরেকটা হলো কারিগরি বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতা, এটাও আমি মনে করি। আরেকটা হলো এদের স্কিল ম্যান পাওয়ারের অভাব রয়েছে। আর মেন সমস্যা হলো আপনার 2টা ডিগ্রি, এই 2টা ডিগ্রিকে এক না করতে পারলে আপনি কৃষি যত আগে গেছে লাইভ স্টক আরো সামনে চলে যেতে পারত। কারণ হলো লাইভ স্টক আপনি যে প্রোটিন আছে, আপনি যদি একটা একটা এটা অনেকেই জানে না যে মানুষের কিন্তু সব যে সেলগুলো আছে সব সেলই কিন্তু সংখ্যায় বাড়ে, ব্রেন সেল কিন্তু সংখ্যায় বাড়ে না, এর সাইজে বাড়ে, ছোট আর বড় হয়, ছোট থেকে বড় হয়। কিন্তু এই যে ব্রেন সেলগুলো আছে আপনি যেগুলো ছোট থেকে শুধু সাইজে বড় হয়, কোনো সংখ্যা কমেও না বাড়েও না, একটা কমে গেলে তাহলে স্ক্রু ডিল হয়ে যাবে, আর বেশি হলেও অসুবিধা। এখন এই যে সাইজগুলো, এই সাইজগুলো আপনি ডেভেলপ করে উইথ 3 ইয়ার্সের ভিতরে, হিউম্যানের যে ব্রেন ডেভেলপ করে মানুষের 3 বছরের ভিতরেই ডেভেলপ করে। আপনি যদি 3 বছরের ভিতরে তাদের প্রোটিন সাপ্লাই না দেন, আমিষ খাবার যদি সঠিক মতো না দেন, তাহলে তাকে দিয়ে তো আপনার মানে হাই ব্রিড বা মানে অতি মেধার তো পাবেন না, তাকে আপনি আংশিক মেধার পাবেন। বাঙালি যেমন হাইটেও হাইট কমন ইয়ার এভারেজ, আমাদের ব্রেনেও এভারেজ, সব ক্ষেত্রেও আমরা তো এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারতেছি না। যদি আমরা এই 3 বছর বয়সে যদি আমরা ভালো খাবার বাচ্চাদের দিতে পারতাম, 100% মিল্ক দিতে পারতাম, ডিম দিতে পারতাম, দুধ দিতে পারতাম, তাহলে আপনি আমাদের মেধা শক্তি বাড়তো। মেধা শক্তি বাড়লে আপনি কর্মশক্তি কর্মঘণ্টাও বাড়তো। মানুষ যখন মেধা বাড়বে তার মেধা বিভিন্নভাবে কাজে লাগাই আপনি ডেভেলপ করা সম্ভব। আমি পরিশেষে না, আমি এই প্রশ্নের পরিশেষে বলতে চাই যে গভর্নমেন্টের উচিত যে লাইভ স্টকের সেবা আপনি দূর মানে কৃষক পর্যায়ে নিয়ে যেতে হলে আপনি থানা পর্যায়ে হসপিটালকে ডেভেলপ করতে হবে। এখানে অন্তত 15 জন ডাক্তার দিয়ে থানাকে স্ট্রেন্থেনিং করতে হবে, আর জেলা হসপিটালকে ডেভেলপ করতে হবে। আর সুপারভাইজিং অফিসার যেগুলো আছে, যেমন একটা জিনিস আমি বলি, শুধু 2টা জায়গায় একটা জিনিস আপনি যখন বলছেন যে আপনি অনেক আন্দোলন করছেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে এগুলো 5th গ্রেডের পদ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হেলথ আছে 5th গ্রেডের পদ, হেলথও আছে 5th গ্রেডের পদ, আর কোথাও কিন্তু না, সবগুলো এন্ট্রি লেভেলের পদ। যখন কোনো মিটিং আপনি যাবেন তখন মনে করে যে মুর্শেদ সাহেব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উনি এন্ট্রি লেভেলের, তাকে আপনি এন্ট্রি লেভেলের চেয়ার দেয়, কিন্তু উনি কিন্তু 5th গ্রেডের পদ, 20 বছরের চাকরি, তাকে নিয়ে ওইখানে চেয়ার দিয়ে রাখে। উদ্দেশ্য হলো কিন্তু এই জিনিসটা কিন্তু সিম্পল জিনিস, কিন্তু এটাও কিন্তু তারা আমরা পরিবর্তন করতে পারিনি। হেলথও কিন্তু পারেনি, তাদের কিন্তু সিভিল সার্জন অবলিক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, লাইভ স্টক কিন্তু এডি প্লাস ডিএলও, ডিস্ট্রিক্ট লাইভ স্টক অফিসার। এই যে জায়গাগুলো পরিবর্তন করে এদেরকে সামাজিকভাবেও আপনাকে যাতে চাকরি করতে যায় যাতে অবমূল্যায়িত না হয়, যাতে সম্মানিত হয়, তাহলে আপনি এখানে মেধা মানে কাজে লাগানোর সুযোগ ঘটবে। এটা কিন্তু সিম্পল জিনিস, এখানে কোনো আর্থিক কোনো বিষয় ইনভলভমেন্ট নাই, শুধু তাকে সাময়িকভাবে একটু সমন্বয় করে যে সম্মানের যে জায়গাটা তার যে প্রাপ্য সেটুকু দিলে পরে সে মানে মানসিক ভাবে আরো বেশি কাজ করার উদ্দীপনা পাবে এবং এটা দেশের জন্য উপকার হবে। আমি আপনার কাছ থেকে যা শুনেছি, যা শুনলাম, এটা টোটাল প্যাকেজ আমরা আসলে আমার দর্শকও জানতে পারলো অনেক কিছু। এবং আপনার আলোচনার মূল ভিত্তি ছিল ডিএলএস এবং এডুকেশন এবং ডিএলএস প্রেক্ষিতে এইভাবে ছিল। তো আমি যেটা বুঝি যে আপনার পেশাগত যে সমস্যা সেটা সম্ভবত আমরা আগামী 10 বা 15 বছর পরে কাটিয়ে উঠবো। এই যে আপনি বললেন যে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ধরনের ফ্যাকাল্টির সমস্যাগুলো আমরা সম্ভবত আগামী, কারণ আপনার সবগুলো কম্বাইন্ড কোর্স হওয়ার জন্য আশা করি যে আগামী 10-15 বছরে আমরা একটা অন্য চেহারা দেখতে পারবো, যেটা আমাদের পুরা কমিউনিটিকে ভেটেরিনারি সার্ভিস অ্যাজ এ হোল এটাকে কিছুটা হলেও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে। আমার কাছে আপনি একটি কথা বলেছেন যে থানা পর্যায়ে হসপিটাল গুলো, এই প্রশ্নটা আমার ছিল আসলে যে আমার যে কয়েকটি হসপিটাল আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে দেখেছি যে হসপিটাল একটা ভেরি গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের হসপিটাল চাইতেও প্রাণীর হসপিটাল, পেট হসপিটাল, এগুলো মনে হয় অনেক বেশি আধুনিক পর্যায়ে। যদি এটা আমাদের দেশে পুরো অপোজিট চেহারা, আপনি হসপিটাল আছে কিন্তু সেখানে যদি আপনি ব্যবস্থাপনা দেখেন, ইভেন আপনি সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালেও যদি যান, সেখানে যে আপনি খুব একটা মানে এখানে মনে হবে না কোন হসপিটাল এটা, এবং এটা মানে খুব বেশি আপনাকে মানে বলাটাই খুব মুশকিল যে এটা হসপিটাল অথবা একটা মানে ফার্স্ট এইড সেন্টার। যাই হোক, আমার মনে হয় আমি আরেকটা জিনিস জানতে এইখানে যে থানা কেন, আমি একটা জিনিস বলতে চাই, আপনি যখন সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল কথাটা বললেন, এখানে একটা জিনিস আমার একটু সংযুক্তি আছে
সেন্ট্রাল হসপিটালে একসময় আপনি জানেন যে মরহুম ফজলুল হক সাহেব, ওনার কিন্তু অনেক অবদান আছে। উনি জার্মান থেকে স্পেশালি স্মল অ্যানিমাল হলে আপনি ডক্টরেট ডিগ্রি করছিলেন। উনি স্মল অ্যানিমাল হলে উনি খুবই এক্সপার্ট ছিলেন। তো এখন এই হসপিটাল, সেন্ট্রাল হসপিটালের জায়গাটুকু আছে, সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল জায়গাটুকু কিন্তু সলিমুল্লাহ কিন্তু ওয়াকফ করে দিয়েছিলেন। কিন্তু এইখানে যখন অফিস তৈরি করতে গেলেন তখন উনি কিন্তু হাইকোর্টে রিট করছিলেন। রিটে ওয়াকফ জায়গায় ওয়াকফ ছাড়া অন্য কোনো কাজ করা যায় না। কিন্তু বর্তমানে যাই দেখেন অনেকগুলো অফিস তৈরি করছেন, কিন্তু হসপিটালের জায়গা কিন্তু ওইটুকুই। কিন্তু এটা নিয়ম অনুযায়ী, মানে সরকারের আইন অনুযায়ী ওয়াকফুর কোনো যে কাজ আপনার ওয়াকফু করা হয়েছে সেই ওয়াকফুর বাইরে অন্য কোনো কাজ করতে পারবেন না। এটা কিন্তু হাইকোর্টে রিট করার পরে রিট কিন্তু সলিসিট করছে যে ওখানে আর কোনো অফিস স্থাপন করা যাবে না। এখন যাই দেখবেন ওখানে স্টোর অফিস আছে, এয়ার অফিস আছে, ভেটেরিনারি কাউন্সিলের অফিস আছে, কিন্তু এইগুলো কিন্তু একটা হওয়ার কথা না। এখানে কিন্তু এই হসপিটালটাই ডেভেলপ করার কথা ছিল। কিন্তু আপনি যেভাবে বলছেন যে বাইরে যে হসপিটাল দেখছেন, আর এটা দিয়ে মূল্যায়ন করতে পারেন যে এদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। জি জি জি, সেখানে এখানে এবং হসপিটাল আমি মনে করি আপনার সাথে সহমত আমি, প্রত্যেকটা উপজেলায় আসলে একটা হসপিটাল হওয়া উচিত। কারণ এখন যে অ্যানিমেল পপুলেশন যেভাবে বৃদ্ধি পেয়েছে, আপনি দেখেন এবার কোরবানির জন্য টার্গেট ছিল 1,19,00,000 আপনার অ্যানিমেল সব মিলে পশু এক জায়গায় একটা ইয়ে করা হয়েছিল। আপনি দেখেন আজকে থেকে 5 বছর 10 বছর আগেও যদি যা দেখেন এর সংখ্যা ছিল অর্ধেকেরও কম, হয়তো যেহেতু ভারত থেকে আসতো। সো এই যে প্রেশার, এই প্রেশারকে ওভারকাম করার জন্য একজন ভেটেরিনারি সার্জন, একজন ডাক্তার এনাফ না, এটা একটা টোটাল হসপিটালের প্রয়োজন বলে আপনার সাথে আমি একদম 100% সহমত। যেহেতু এবং আরেকটা জিনিস এর সাথে অ্যাড করতে চাই, সরি, উপজেলা অথবা জেলায় আপনি এখনো ভেটেরিনারি সার্ভিসরা মোটরসাইকেলে তারা সার্ভিস দিয়ে থাকে। এবং মজা হলো মানুষের, আমি যদি মানুষের ডাক্তার বা মানুষের সেবার সাথে যদি প্রাণীর সেবা কম্পেয়ার করি, একজন রোগী অসুস্থ হলে সে কিন্তু ডাক্তারের কাছে যায়, অর্থাৎ সে সিভিল সার্জনের কাছে আসে। কিন্তু একটা প্রাণী অসুস্থ হয়ে গেলে সেই ভেটেরিনারি সার্জন বা ইউরোলকে কিন্তু সেই রোগী সেই প্রাণীর কাছে তাকে নিজে যেতে হয়। তাহলে এই যে পপুলেশন বাড়ছে, এই পপুলেশনকে সাপোর্ট দেওয়া যায়, যে লজিস্টিক সাপোর্ট, এটা কি আপনি মনে করেন যে আমার তো মানে অপ্রতুল বললে কম হবে, কোনো সুযোগই নাই এখানে, আমি মনে করি লজিস্টিক কোনো সাপোর্টই নাই। আপনি কি ধারণা এই ব্যাপারে যে লজিস্টিক সাপোর্ট? আমি যেটা মনে করি, আমি একটা সার্ভে তাদের দেখছি যে টোটাল আপনার অ্যানিমাল যে চিকিৎসা হচ্ছে তার অনলি 5 to 10% অ্যানিমাল আপনি হসপিটালে আনে 5% মাত্র। এবং এটা হলো 2 থেকে 2.5 মাইল সারাউন্ডিং এর ভিতরে যে আছে, ব্যাসার্ধের ভিতরে যে অ্যানিমাল গুলো আছে, শুধু এইগুলি আসে উপজেলা। একটা উপজেলা 20 থেকে 21 কিলোমিটার আপনার তার স্কোয়ার কিলোমিটার, যেমন নান্দাইল উপজেলা ময়মনসিংহ 60 কিলোমিটার দূরে। এই আপনি যদি ময়মনসিংহ একটাই ধরেন, তো সেখানে এখানে দুটা জিনিস আছে। একটা হলো যে গভর্নমেন্ট এই জিনিসটা হয়তো কনসিডার করবে, হয়তো এরাও বোঝাইতে পারেনি, আমরাও বোঝাইতে পারিনি, বা গভর্নমেন্ট আর্থিক প্রতুলতার জন্য হয়তো তারা করতে পারে নাই। কিন্তু এখানে আমার মনে হয় যদি সদিচ্ছা থাকতো, তাহলে আমাদের বাসানি হিসাবে সদিচ্ছা ছিলেন, মরহুম বাসানি সাহেব আমাদের জাতীয় নেতা, উনি সদিচ্ছা ছিলেন। উনি কিন্তু সন্তুষ্ট একটা পশু হাসপাতাল করেছিলেন, উনি মানুষের হসপিটাল করেন, উনি পশু হাসপাতাল করেছিলেন। উনি বুঝতে পারছিলেন যে পশুর চিকিৎসা করতে গেলে পশুর কাছে যাইতে হয়, পশু আসতে পারে না, পশু কথা বলতে পারে না, তার ব্যথা হলে সে বলতে পারে না, তাকে বা ডাক্তারকে বুঝতে হবে যে পশুর ব্যথা আছে। এই জিনিসটা হলো ডিফারেন্স। আমি এটা একবার যখন আমি বিডিআর ডেপুটেশন ছিলাম, তখন আমাকে এক জেনারেল জিজ্ঞেস করছিলেন, আমি বললাম আমার বেতন বাড়াই দেন। তখন আমি ডেঙ্গুর উপরে ক্লাস নিতাম, ওদের ডেঙ্গু ভাইরাসের উপরে। আমি বললাম আমার বেতন বাড়াই দেন, কারণ হলো আমি তো এই যে এরা কথা বলতে পারে না, এই জিনিসগুলো চিকিৎসা করছি আমি, কেমন আমি একসময় চিকিৎসা করছি। এখন হলো যে এই যে এটা অপ্রতুল কেন, শুধু হলো আমি আপনি শুধু বলি, এ নিয়ে অনেক ঘটনাও আছে। পাবলিক যখন হসপিটালে আসতেছে তখন ডাক্তার নাই, তখন অনেকেই আছে যারা নেতা বা তারা বলছে ডাক্তার নাই কেন। কিন্তু একটা গরু আপনার এখন ডেলিভারি হবে, তার ডেলিভারি হচ্ছে না, কৃষক এসে অফিসে কান্নাকাটি করতেছে, ডাক্তার গেছে দুটা কারণে। একটা হলো ডাক্তার কিছু পয়সাও পাবে। আমাকে একবার এডিসি জিজ্ঞেস করলো যে এই ভেটেরিনারি ডাক্তাররা নেয় কেন, তারা ফিস নেয় কেন। আমি বললাম তাদের ফিস তো দিছে এই আমাদেরকে সাহায্য করার জন্য। আমাদেরকে সাহায্য মানে এই ডিসিরা ফিস দেন, অমুক দেন, এই জন্য তার ফিস নির্ধারণ করছে। কারণ কৃষক গেলে তাদেরকে ফিস এমনি দেয়, ডিম দেয়, দুধ দেয়, লাউ দেয়, কুমড়া দেয়, যা আছে সব এটা দিয়ে দেয়। কৃষক তো তাদের বিমুখ করে না, খুব খুশি হয়ে দেয়। কিন্তু আমরা যেহেতু পয়সা দিতে চাই না, সে কারণে তাদের এই ফিস নির্ধারণ করছে। এটা শুধু অপ্রতুল না, এটা আমরা এটা বলতেছি যেখানে মোবাইল ভেটেরিনারি সার্জন চালু করতে হবে। যেমন প্রত্যেকটা ওয়ার্ডে এখন যেভাবে অ্যানিমাল আছে, একজন ডাক্তার অনুপাতে বাংলাদেশে আমাদের মানুষের চিকিৎসা হচ্ছে 1:10,000 এখন, 10,000 বা 15,000। আর এখানে অ্যানিমালের ক্ষেত্রে আছে 1.7 মিলিয়ন, মানে হলো আপনার
17 লক্ষ একজন ভেটেরিনারি সার্জন, বর্তমানে যে ভেটেরিনারি সার্জন ডিপার্টমেন্ট আছে 17 লক্ষ অ্যানিমালকে তাকে চিকিৎসা দিতে হবে। আপনি গরু, মহিষ, একটা হাঁস, মুরগিতে 17 লক্ষ। এখন প্রতিটা ওয়ার্ডে যদি ভাগ করেন, আমি যেটা বলি যেটা অপ্রতুল, যেহেতু এটা বললে তো অপ্রতুল আছেই, এখানে সময় নষ্ট হয়। আমি এই জিনিসটা বলতে চাই, গভর্নমেন্ট প্রত্যেকটা ওয়ার্ডে দুটা কাজ করতে পারে। একটা হলো, আমি যখন ত্রাণ মন্ত্রণালয়ে ছিলাম তখন আমি একটা প্রজেক্ট করে দিয়েছিলাম তাদেরকে, এই যে মুজিব কেল্লা করে দিয়েছিলাম। এখানে কিন্তু অ্যানিমাল রাখার ব্যবস্থা আছে। কেন আছে? আমি যখন এই দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে যখন বিভিন্ন জায়গায় যাইতাম তখন দেখতাম যে একটা ছাগলের জন্য একটা লোক আপনার 6-7 নাম্বার আপনার সতর্কবাণী দিচ্ছে, আসে না। ওই ছাগলটার সম্পদ তাকে রায় সে আসতেছে না ফ্লাড সেন্টারে ওই ছাগলটার মহব্বতে। তো ওই মুজিব কেল্লা আমি গরু বছর রাখার জন্য, ছাগল রাখার জন্য, যেহেতু আমি পড়াশোনা করছিলাম ভেটেরিনারির উপরে, সে কারণে এটা আমি ডিভাইস করে ওইখানে প্রজেক্টে আমি করতে পারছি। এই আজকে ধরেন এর সাথে একটা জিনিস করা যেতে পারে যে প্রত্যেকটা ওয়ার্ডে বা ইউনিয়নে যদি আপনি একটা স্লোটার হাউস করেন বিভিন্ন উদ্দেশ্যে, স্লোটার হাউস করলে সারা বছরই এখানে স্লোটিং হবে, আপনার পাবলিক ভালো মাংস পাবে। কুরবানির সময় সমস্ত গরুগুলা এখানে কুরবানি হবে। আপনি কোনো রাস্তাঘাট নষ্ট করবে না, কোনো জায়গা নষ্ট করবে না। প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা স্লোটার হাউস করা হয়, মানে এই যে আপনার ফ্লাড সেন্টার কাম স্লোটার হাউস, মানে যেটা আমরা গ্রুথ সেন্টার নাম দিচ্ছি আর কি, গ্রুথ সেন্টার, যেখানে আপনার এর স্লোটার হাউস যদি থাকে, আপনি প্রতিটা ইউনিয়নের গরু এখানে জবাই হবে। জবাই হওয়ার পর এখন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, নিয়ে চলে যাবে, ভেটেরিনারি সার্জন অ্যাক্রিডিটেশন দিবে, তার মাংস ফিট আছে, পরীক্ষা নিরীক্ষা হবে। আপনার আজকে যদি আপনি বাইরে কুরবানি দেন, আপনি পরের দিন কি মাংস পাবেন? আমার বাইক নিয়ে কানাডায় বললো সে কুরবানি দিতে 6 দিন পরে তার মাংস আসবে। কানাডা ভেটেরিনারি ডাক্তাররা দেখবে, দেখার পর যদি মাংস ফিট হয় তাহলে তারা পাঠিয়ে দিবে। আমি মনে করি যে এই যে আমরা দুইটা কাজ করতে পারি এখানে, যে প্রতিটা ইউনিয়নে যে আপনার ফ্লাড সেন্টারগুলো আছে এগুলো গ্রুথ সেন্টার নাম করে লাইভ স্টক ডিপার্টমেন্ট, এটা অন্য ডিপার্টমেন্ট করলে হবে না, লাইভ স্টক আগে যেতে হবে। আমি তো এটা প্ল্যান থেকে করে দিচ্ছি, মুজিব কেল্লার ভিতরে ঢুকাই দিচ্ছি, কিন্তু এটা লাইভ স্টকে করতে হবে। প্রতিটা ইউনিয়নে যদি তারা একটা সেন্টার করে যে এখানে সারা বছর গরু জবাই হবে, এটা হলো স্লটার হাউস। কুরবানির সময় এখানে গরু জবাই এখানে হবে, এখানেই আপনার প্রসেসিং হবে, এখানে চামড়া প্রসেসিং হবে, এখানে চামড়াকে লবণ লাগানো হবে, সব করা হবে, যাতে চামড়ার দামও পাবলিক পায়, যাতে সিন্ডিকেট অংশগ্রহণ না করতে পারে। তো এখানে যদি এই জায়গাটা যদি চিন্তা করি, তারা করে একদিকে পাবলিক মানে আপনি ভালো মাংস পাইতেছে, তারপর হয়তো আরেকটা জিনিস করতে পারে, সেটা হলো যে আপনি আজকাল অনলাইনে আমি দেখলাম যে গরু গবাদি পশু কুরবানির জন্য বিক্রি করতেছে গভর্নমেন্ট। এখানে কিন্তু আপনার এই যে পাবলিক জেলে বলছেন, পাবলিক কিন্তু এখনো লাভবান হচ্ছে না আমার দৃষ্টিতে। কারণ গভর্নমেন্ট যখন গরুর দাম নির্ধারণ করে, যেমন ব্রাক এখন দুধ কিনতেছে, দুধ কিনে সে 30-35 টাকা কেজি, আর হোয়ারে সে আসে 250 ml একটা প্যাকেট বিক্রি করতেছে 40 টাকা, তাহলে সে বিক্রি করতেছে আপনার 80-160 টাকা, কৃষক পাইতেছে 35 টাকা। তো গভর্নমেন্ট যদি এখানে নির্ধারণ করে যে 3% ফ্যাট থাকলে এখানে দুধের দাম হবে 40 টাকা লিটার, আর যদি 6% ফ্যাট থাকে তার দাম হবে 80 টাকা, যদি 6% উপরে থাকে তার দাম হবে 100 টাকা। গভর্নমেন্ট নির্ধারণ করে দিতে হবে, না হলে বাংলাদেশের যে ব্যবসায়ী তারা কিন্তু 10 টাকা ইনভেস্ট করে 100 টাকা লাভের আশায় বসে থাকে। এখানে গভর্নমেন্টকে কৃষকের পক্ষে দাঁড়াতে হবে। আপনি মাংস যদি আপনি বলেন যে একটা গরু ধরেন আজকে অনেকেই বড় গরু বিক্রি করতে পারতেছে না, কিন্তু এগুলো তো মাংস বিক্রি করলে কোনো অসুবিধা নাই। আজকে অনেক সুপার মল আছে গরু মাংস, ডাক্তাররা অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট দিবে যে অরিজিনাল মাংস। বড় বড় গরু আজকাল এক সময় যারা বড় বড় কুরবানি দিত তারা এখন গরুর কাছে যায় না ভয়, বিভিন্ন কারণে। আপনি এটা বুঝেন তো কি কারণে যায় না? তো এই গরুগুলো তো বিক্রিও করতে পারতেছে না, কিন্তু এই গরুগুলো তো আপনার ওই মাংস যদি আপনার গরুর সাইজ মাপে ডাক্তাররা প্রায় কাছাকাছি বলে দিতে পারে একটা গরুর ওয়েট কত। দেখ, আমার মনে হয় আরেকটু আমি আপনাকে এই যেহেতু আপনার যে স্বাদ এবং সাধ্যের ভেতরে একটা সমন্বয়ের ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনার এই আলোচনাগুলো আমার কাছে মনে হয় অনেকেরই চিন্তার খোরাক হবে এবং ভবিষ্যৎ চিন্তা করবে। আমি একটা এই স্বাদ, আপনার যে সমস্ত স্বাদের কথা বললেন, আমি সাধ্যের জায়গায় একটু আলোচনা করি। আপনি হয়তো জানেন যে এবারের বাজেটে সম্পূর্ণ বাজেটের মাত্র 0.5% অ্যালোকেট করা হয়েছে প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদ মিলিয়ে। মাত্র পুরো বাজেটের 5,68,000 কোটি টাকার বাজেটের মাত্র 0.5% অর্থাৎ 3,193 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে মৎস্য এবং প্রাণী সম্পদ মিলিয়ে। তাহলে আমাকে বলেন, আপনি যে প্রস্তাবগুলো বললেন এই প্রস্তাবগুলি কার্যকর করতে 10,000 কোটি টাকা অন্ততপক্ষে প্রয়োজন হবে। আপনি কি আমার পয়েন্টগুলো, আমি বাজেট নিয়ে কথা বলছিলাম, বাজেটে আমার জি একটু বলেন এটার ব্যাপারে। যে বাজেট অ্যাকচুয়ালি আপনি যত যে উন্নয়নই করতে যান সেখানে অর্থের প্রয়োজন আছে, যাই কিছু করতে যান অর্থ ছাড়া আপনার উন্নয়ন করা সম্ভব না। এখানে লাইভ স্টকের যে বাজেট আপনার যেটা এটা অপ্রতুল হলেও আমি বলবো যে এটা শর্ট টার্ম
মিডিয়াম টার্ম এবং লং টার্ম অনুযায়ী প্রজেক্ট গ্রহণ করতে হবে। আর একটা জিনিস হলো প্রজেক্ট গ্রহণ ছাড়া এই এই ক্ষেত্রগুলো আপনার রেভিনিউ খাতে উন্নয়ন করা সম্ভব না। যে কাজগুলো আছে এগুলো প্রজেক্টের মধ্য দিয়ে নিতে হবে, কিন্তু লাইভ স্টকের দুর্ভাগ্য হলো যখনই কোনো প্রজেক্ট করে, যখন কোনো প্রজেক্ট শেষ হয় তখন কর্মচারীরা বেতন পায় না, কর্মকর্তা বেতন পায় না। কেন এটা হয় আমি নিজেও জানি না। আমি নিজেও প্রকল্পের পিডি ছিলাম আপনার এই যে খাদ্য মন্ত্রণালয়ে, তারপরে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে, কিন্তু আমি কোনো সময় দেখিনি যে কেন পায় না। কিন্তু এই ক্ষেত্রটা ভিন্ন। যখন কোনো রাস্তা বা ব্রিজ করে, আমি বাজেটের সাথে দেখি বলতেছি প্রবলেমটা কোনখানে, যখন কোনো রাস্তা বা ব্রিজ করে, যখন ব্রিজের কাজ শেষ হয় তখন শুধু টুল আদায় করবে এই অংশটাই থাকে। কিন্তু লাইভ স্টোরের ক্ষেত্রে যখন আপনি মহিষ খামার করবেন, কারণ হলো আমি যখন আপনার সিনিয়র স্টাফ কোর্স করতে গেলাম তখন এখন লাইভ স্টকে আছেন একজন, এখন আছে তার নাম বলবো না আমি, উনি তখন আমার সাথে স্টাফ কোর্স করছিলেন, সিনিয়র স্টাফ কোর্স করছিলেন। উনি গেছিলেন মহিষ হাঁস খামারে, এই বাগেরহাটে। হাঁস খামারে যাওয়ার পর উনি বললেন, আমাকে আইসে বললেন যে দেখেন হাঁস খামারে গত 6 মাস থেকে কোনো নাই, কোনো রেভিনিউ নাই, কোনো টাকা জমা নাই, পুরা তারা মারি খাইতেছেন। তা আমি তার বক্তব্য শুনে বললাম যে শুনো, আমি তো লাইভ স্টোর লোক, তুমি তো ওখানে দেখে আসছো এই ফার্মটা কত সালে এস্টাবলিশ হয়েছে, এরা 6 মাস আগে থেকে কাজ শুরু করছে। তাই বললাম যে 6 মাস তো রেভিনিউতে জমা দেবে কি, হাঁস পালতে গেলে তো 6 মাস আগে পালতে হবে, তারপর তো ডিম দিবে 6 মাস পর থেকে, তারপরে সে রেভিনিউতে টাকা জমা দিবে। তার তো 6 মাস তার হয়নি, তো ডিম দিবে কি করে? তো মহিষ খামারে আপনার যে বাগেরহাটে ছিল, তো মহিষ খামারে ফার্ম উঠে গেছে, কর্মকর্তা বেতন পায় না, 5 বছর থেকে কর্মচারীরা বেতন পায় না। তা আমার কথা হলে একজন আমার জিজ্ঞেস করছিল, আমার তখন সচিব ছিলেন শাকামাল, তখন আমি ত্রাণে, উনি ওটা দেখে পত্রিকায় বলে আমার বললো যে মুতার তাহলে তারা অফিস করে কেন? তা আমি বললাম যে এটা এখন কি করবে তারা, ওই গরু বাছুর ওখানে মহিষ পালতেছিল। কিন্তু যারা প্রজেক্টে, যারা বোঝা দরকার যে মহিষগুলো পালার জন্য যাদেরকে প্রজেক্টে নেওয়া হয়েছে তাদেরকে আত্মীকরণ করতে হবে প্রজেক্টের কারণে। কারণ হলে প্রজেক্ট পালতে গেলে, এই মহিষ পালতে গেলে এইগুলোর দরকার পড়বে, ঘাস কাটার জন্য লাগবে, মিল্কিং করার জন্য লাগবে, শ্রমিক লাগবে, প্লাস হলে এদের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে, এদের নিউট্রিশনের জন্য ডাক্তার অফিসার লাগবে, এদের মার্কেটিং করার জন্য মার্কেটিং অফিসার লাগবে। এইগুলো ছাড়া তারা করতে পারবে না। বাজেট অ্যালোকেশন জেলা আছে, আপনি লাইভ স্টকে যদি হঠাৎ করে যদি আপনার 1000 কোটি টাকা দেন, তারা খরচ করতে পারবে না, ফিশারিও পারবে না। কেন পারবে না? কারণ তাদের ওইভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। এই অর্গানোগ্রাম যেটা ইনফ্রাস্ট্রাকচার বলেন, এটা অত্যন্ত উইক। এখানে আপনার রিসার্চ উইংও উইক, আপনার মানে ডেভেলপ যেটা যদি রিসার্চ উইং বলেন এটাও উইক আছে। তাদের রিক্রুটমেন্ট তো অত্যন্ত আপনাদের লিন পর্যায়ে রিক্রুটমেন্ট যেটা আছে, এটা হলো যে আপনার আমি যেটা বলি যে এখানে তাদের অনেক ডেফিসিয়েন্সি রয়ে গেছে। যেমন আপনার লিঙ্কেজ অফ দ্য রিসার্চ, তাদের যে মহাখালীতে যে একটা রিসার্চ ল্যাবরেটরি আছে, এটা রিসার্চ ল্যাবরেটরি, কিন্তু এখানে কিন্তু শুধু ভ্যাকসিন প্রোডাকশন হয়, এখানে কোনো রিসার্চ হয় না। তাহলে রিসার্চ ল্যাবরেটরি কেন হয়? এখানে অবশ্যই একজন ডিজি পোস্ট হতে পারে, ডিজি ফর রিসার্চ লাইভ স্টকের, ডিজি ফর রিসার্চ। যেমন এগ্রিকালচার আছে আপনার ডিজি বাড়ি বিনা আছে, এখানে লাইভ স্টকের ডিজি রিসার্চ হতে পারে শুধু ভ্যাকসিন প্রোডাকশনের জন্য, ভ্যাকসিন উপর গবেষণার জন্য। এটা ভিএলআর তো একটা আছেই, এটা সার্বিক অ্যানিমাল ব্রিডিং নিয়ে গবেষণা করবে, তারা চিকিৎসা নিয়ে গবেষণা করবে, এগুলো তো আছে। এখানে শুধু ভ্যাকসিন প্রোডাকশন নিয়ে, যেমন আজকে আপনি কোভিড-19 ভ্যাকসিন যারা ল্যাবরেটরি আছে তারাই তো শুধু এই সুবিধাটা পাচ্ছে, যারা নাই তারা তো গবেষণা করতে পারতেছে না। কিন্তু এইখানে ধরেন অ্যানিমালের অনেক নতুন নতুন ডিজিজ আছে, আপনি জানেন গাম্বরো আছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আছে, এই ডিজিজগুলোর জন্য গবেষণার প্রয়োজন আছে। এখানেও একজন ডিজির পদ ক্রিয়েট করে এখানে আপনার অনেকগুলো পদ, সায়েন্টিফিক অফিসার পদ ক্রিয়েট করতে পারে। এখানে হলো যে আপনার হেফাজত পোস্টিং, আজকে উনি ডিস্ট্রিক্ট লাইভ অফিসার আছে, কালকে তাকে প্রমোশন দিয়ে পিএসও বানাই দেওয়া হলো, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার বানানো হলো, কিন্তু সে কিন্তু ওইখানে গবেষণা কিছুই জানে না, শুধু ভ্যাকসিন প্রোডাকশন ছাড়া। তার হলো টেকনিশিয়ানের সাথে জ্ঞান শেয়ার করে তাকে ভ্যাকসিন প্রোডাকশন করতে হয়। তো এখন এগুলো হলো যে আপনি যে কাজগুলো করতে গেলে গভর্নমেন্টকে প্রজেক্টের মধ্য দিয়ে ফেজ বাই ফেজ আপনার 3 ইয়ার্স প্রোগ্রাম নিতে পারেন, 5 ইয়ার্স প্রোগ্রাম নিতে পারেন, 10 ইয়ার্স প্রোগ্রাম নিতে পারেন। হোল বাংলাদেশ আপনি ফার্স্ট আপনার যেগুলো ধরেন গরু বাছুরের এলাকা সবচেয়ে বেশি আছে, আপনি প্রথম এই এলাকাগুলো ইনক্লুড করলেন, তারপরে ধরেন হাঁসের এলাকা আছে, হাঁসের ইনক্লুড করলেন। এইভাবে ফেজ বাই ফেজ টাকা বাড়ায় গভর্নমেন্ট তো বলতে টাকার কোনো অভাব নাই। আর এটা হলো যে ওদের অনেক ক্ষেত্রে আমি দেখি যে এফএও যুক্ত আছে। আমি মনে করি বিশ্বের যেখানে এফএও এই সমস্ত কনসালটেন্ট যারা এই যুক্ত ছিল, সেগুলোতে আপনি উন্নতি করতে পারেন নাই। তারা শুধু হলো তাদের চাকরি ঠেকানোর জন্য, চাকরি রাখার জন্য, বাংলাদেশে কিছু কল সেন্টার আছে তারা চাকরি করার জন্য এখানে শুধু এটাকে নিবু আকারে টিকে রাখা হয়। আপনি সার্বিক কিন্তু কিছু করার কিছু নাই। আপনি ডিজিজ সার্ভিলেন্স করবেন, ওই এফএও 10,000 টাকা দিবে, 2টা লোক নিয়োগ করবেন, 2টা কাক থেকে 2টা মুরগি বাচ্চা নিয়ে আসবে, আপনার দিনাজপুর থেকে আনি ঢাকা কাটবেন, এদিকে ডিজিজ সার্ভিলেন্স হবে? ডিজিজ সার্ভিলেন্স একটা ইউনিট থাকতে হবে বড়, যেখানে একজন
চিফ সায়েন্টিফিক অফিসার থাকবে, সেখানে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার থাকবে, সায়েন্টিফিক অফিসার থাকবে, সিনিয়র সায়েন্টিফিক অফিসার থাকবে, তারা গবেষণা করবে, তারা ভাইরাস এক্সট্রাক্ট করবে, ভাইরাসকে আমাদের মাল্টিপ্লিকেশন করবে, ভাইরাসকে অ্যাটিনুয়েশন করবে, কিভাবে ভ্যাকসিন তৈরি করা হয় তারা এগুলো করবে। তো এগুলো যদি না করে আপনি ওইখানে টাকা ইনভেস্ট করবেন কোথায়? এখন তো টাকা ইনভেস্ট করার জায়গায় নাই। এখন কালকে যদি আপনার গভর্নমেন্টকে যদি লাইভ স্টকের ডিজি যদি আপনার প্রত্যেকটা ইউনিয়নে একটা স্ট্রাকচার দেয় যে এখানে 6 জন ডাক্তার থাকবে, এখানে সোল্ডার হাউস থাকবে, সব গরু এখানে জবাই হবে, গভর্নমেন্ট মানুষ ফিস দিয়ে জবাই করাবে, এখানে টাকা ইনকাম হবে, আপনার স্বাস্থ্যসম্মত ব্যবস্থা হবে, গভর্নমেন্ট অবশ্যই মানবে, কিন্তু আপনাকে দিতে হবে সেটা। আমার মনে হয় যে এখানেও স্কিল ম্যান পাওয়ারের দারুণ অভাব আছে। এটা আমি বলছি যে আপনার রিক্রুটমেন্ট পলিসি, এটা হলো রিক্রুটমেন্ট, আপনার রিক্রুটমেন্ট হলো আপনার প্রফেশনাল খুবই কম। কারণ হলো পদ মাত্র 700 পদ আছে, 700 পদের ভিতরে বিসিএস দিতে যায় সারা বছরে 300 পদ খালি থাকে, তো 400 পদে আপনি চাকরি করতেছেন। এমনি আপনার ফ্রন্ট ডেস্ক খালি, তার ভিতরে 300 খালি এমনি, তা আপনি এখানে কাজ করাবেন কি করে? আপনি কাজ কিভাবে করবেন? এখন হলো যে এই বাজেট যে আছে, বাজেট বাড়ানোর জন্য মানে মন্ত্রণালয়ের ফেজ হলো যে আপনি প্রতি বছর 20% করে বাড়ান, 20% করে বাড়ান, কিন্তু এই 20% তারা নিতে পারতেছে না। যে 20% এবছর আপনি 1000 কোটি খরচ করলেন, আগামী বছর আপনি 1200 কোটি টাকা পাবেন, পরের বছর 1500 টাকা। এটা হলো একটা নীতিমালা তারা ফলো করে মন্ত্রণালয়, কিন্তু এই জিনিসটাও তাদের দিলে তো তারা পারবে না। তাদের ইমিডিয়েটলি আপনার এই ম্যান পাওয়ার যেগুলো আছে, লাইফ স্টোরের মূল হলো যে এখন 10টা বা 11টা ইনস্টিটিউট থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আপনি প্রায় 500-র মতো গ্রাজুয়েট বাড়িতেছে। গত 10 বছরে আমি দেখি 200 গ্রাজুয়েটও নিয়োগ হয়নি। 10 বছরে কিন্তু মিনিমাম আপনার 500 করে হলো 5000 গ্রাজুয়েট বাড়ি হয়েছে। সেখানে লাইফ স্টোরি ডিপার্টমেন্টে বোধ হয় 500 গ্রাজুয়েটও আপনার এখানে চাকরি পায় নাই। তাহলে এই যে আপনার ব্রেন ড্রেন, 9500 লোকের আপনার চাকরি দিলেন না, তারা কি করতেছে? তারা আইদার হয়তো বিদেশে চলে যাইতেছে, না হয় নিজে এই দেশে তো কেউ থাকতেছে না। তাহলে আপনি যাদের পড়াইলেন, যে কারণে আপনি তাদেরকে এডুকেশন এই লাইফ স্টোরি শিক্ষিত করলেন, তারা তো কোনো ইম্পোর্ট রাখতে পারতেছে না। আমার মনে ইমিডিয়েটলি গভর্নমেন্ট যারা পেশাজীবী আছে এখানে আপনার সাথে আমি আর এক মিনিট সহমত, আর এক মিনিট আমি একটু শেষ করে নেই। সেটা হলো যে লাইভ স্টকের যে ব্রেন ড্রেন আছে সেটা হচ্ছে, আমার মনে হয় গভর্নমেন্ট এই লাইভ স্টক ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট করার জন্য কোন কোন ক্ষেত্রে কি কি প্রকল্প গ্রহণ করে ইমিডিয়েটলি আপনার এই পাবলিকের সার্ভিস নেওয়া যেতে পারে, প্লাস অর্থনৈতিক উন্নয়ন করা যেতে পারে। এখন বর্তমান যুগ হলো অর্থনৈতিক উন্নয়নের যুগ। আপনি মাংস তৈরি করবেন, আপনি বিদেশে যাই, আপনার মালয়েশিয়া যায়, আপনি পোল্ট্রি ফার্মে কাজ করতেছেন, আপনি দেখতেন আইওয়াস মানে কাজ করতেছে ওইখানে পোল্ট্রি ফার্মে। আমার এই লোককে আমার দেশে কাজ করতে পারবে না? আমরা যদি এরকম একটা পোল্ট্রি প্রসেসিং প্ল্যান করেন, সেখানেও কাজ করতে পারবে। মালয়েশিয়া তার যাওয়া দরকার, সেখানে করতে পারবে, কিন্তু এই ফ্যাসিলিটি আমার তৈরি করে দিতে হবে। কিন্তু এইখানে করতে পারে কি, আপনার যারা সিনিয়র ভেটেরিনারিয়ান আছে তাদের কি গভর্নমেন্ট একটা পুল বানাইতে পারে যে আপনারা এর প্রজেক্ট বানাই দেন, এই প্রজেক্টে আপনাদের উপদেষ্টা নিয়োগ করবে, বা আপনারা এই কাজ করেন, আপনারা বিনা পয়সায় শ্রম দেন, অসুবিধা নাই। অনেকেই আছে বিনা পয়সা শ্রম দিবে যাতে লাইভ স্টকের ডেভেলপমেন্ট হয়। এইখানে এই স্কিল লোকগুলো কাজে না লাগাইলে, কালকে চাকরি ঢুকছে, এর তো অভিজ্ঞতাই নাই, আপনি কিভাবে সে বুঝবে? সে কয়টা দেশে গেছে, কয়টা দেশে লাইভ স্টকের ডেভেলপমেন্ট দেখছে? সে তো কিছুই জানে না। বই পড়ে কি সব জানা যাবে? সব জানা যাবে না। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় যে যে ক্ষেত্রগুলো আমি বললাম এইগুলো আইডেন্টিফাই করে আপনি চিহ্নিত করে কোন কোন ক্ষেত্রে কত লোক এমপ্লয়মেন্ট হতে পারে, তারপরে আপনি এই জিনিসগুলো হলো যে শুধু রিক্রুটমেন্টগুলো, ডেভেলপমেন্ট ইনক্লুডগুলো করে গভর্নমেন্টকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো প্রকল্প শেষ হওয়ার আগেই এই প্রকল্পের রাজস্ব খাতে নিতে হবে। কারণ হলো ওই যে একটা জুলাই রেখে ক্যারেন্ট সাহেবেরা কিছু চান্দা দিবে, যায় বাজেট নিয়ে আসবে, এই জিনিসটা থেকে বাড়ি আসতে হবে। এটা একটা বলা ঠিক না, কিন্তু এটা একটা কৃষি কালচার হয়ে দাঁড়াইছে যে কেন এটা লাগে আমি কিছু জানি না। আমরাও চাকরি করছি, যে কোনদিন কারোর আমার মনে হয় না। আমি আপনার সাথে সাপ্লিমেন্ট করি, আমি আমি সাপ্লিমেন্ট করি মতার ভাই। সেটা হলো আপনি যেটা বলছেন সরকারকে এটা করতে হবে, সরকারকে। আমার তো মনে হয় যে ডিপার্টমেন্টের দায়িত্ব এটা, আসলে সরকারকে খালি এক বলে লাভ নাই। সরকার দায়িত্ব সরকার খুঁজে খুঁজে বের করবে, সরকারের এত সময় বা ইচ্ছা কোনোটাই নাই আমি ধরে নিচ্ছি। তাহলে আমরা কেন এফিসিয়েন্টলি এই সমস্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি না? আপনি যা বলছেন সেগুলো তো আমাদের দায়িত্ব। এই টাকা কেন 3193 কোটি টাকাতে আমি সন্তুষ্ট থাকবো? কারণ আমার তো প্রজেক্ট নাই, আমি তো কোনো প্রপোজাল দেই নাই, কোনো টাকা আসবে কোথা থেকে? এখানে বললেন এখানে আরেকটা সমস্যা আছে। সমস্যা আমি একবার শুনতেছিলাম, আমাকে একবার একজন বললো যে লাইভ স্টক প্রকল্পের জন্য এটা তদবির করার জন্য প্ল্যানিং এ। আমি বললাম যে লাইভ স্টকের ডিজি এবং লাইভ স্টক সেক্টরের যে প্ল্যানিং মিনিস্ট্রি আছে, যে পদ তারা দিয়ে তারা মানে প্রকল্প দাঁড়াও করাইছে, তারা এই প্রকল্পের ভিতরে হাত দিবে কেন? প্ল্যানিং তো শুধু দেখবে যে এক্সিকিউশনটা কিভাবে হবে, এই মুডটা দেখবে।
আর এরা তো টেকনিক্যাল বিষয়গুলো এরা করেই তারা দিছে, কিন্তু এই ক্ষেত্রেও তারা প্রকল্প পাশ করার ক্ষেত্রে এখানেও একটা বড় মানে আমলাতান্ত্রিক বিষয়। তারা প্রকল্প করবে কিনা, মন্ত্রণালয় যদি বলে যেমন প্রকল্প করেন তাহলে করে, কারণ তারা মন্ত্রণালয়ের বাইরে তারা কিছুই করতে পারে না। এখানে হলো যে বাধাটা এখানে আমলাতান্ত্রিক। তারা যদি ভালো সেক্রেটারি আসে, ভালো মন্ত্রী যদি আসে, যদি তুফাইল আহমেদের মতো লোক মন্ত্রী হইতো, যদি বলতো যে আপনি এটা করেন, কালকে হইতো। কিন্তু এখানে তো সতীশবাবু মন্ত্রী হলো তো এটা হবে না, তার কথা তো সেক্রেটারি ওইভাবে শুনবে না। মানে আপনাকে বুঝতে হবে যে মন্ত্রী গুরুত্বটা। মতিয়া চৌধুরী ছিল এগ্রিকালচারের এখন তো আমার আমার তো মনে হয় আমার আবদারটা অন্য জায়গায়, আমার আবদারটা অন্য জায়গায়। মন্ত্রী ভালো ভালো না সেটা একদিন আছে, আপনি কন্টিনিউয়াসলি আপনি যদি না বলেন, আপনি অবস্থা বুঝে বললেন, অবস্থা বুঝে বললেন না, এটা বড় কাজ। আপনি জানেন যে একটা প্রজেক্ট মহাযজ্ঞ। এখানে হলো যে আমি দেখতেছি আপনাকে তো করে যেতেই হবে, একবার না একবার তা তো শুনবে, কেউ না কেউ শুনবে। হ্যাঁ, কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি আপনি একবার আমাদের না, এই যে জায়গাটা বললেন যে তারা যে প্রকল্পগুলো দিবে, মন্ত্রী এবং সচিব, এই বর্তমানে ধরেন আমাদের কৃষিরই একজন, আমারই এক ছোট ভাই, সে এখন লাইভ স্টকের সচিব, প্লাস মন্ত্রী একজন ডায়নামিক, উনি অ্যাডভোকেট ছিলেন এবং উনি কথাবার্তা বলতে পারেন সবই, কেমন প্রধানমন্ত্রীর সাথে তার সংযুক্তি অনেক, মানে সংযুক্তি অনেক বেশি। তা আমি যেটা বলতে চাই যে এই প্রকল্পগুলো যে বর্তমানে যেটা আছে, আমি একটা ধন্যবাদ দিই এক জায়গায়, সেটা হলো যে গ্রেড ওয়ান একটা পদ ক্রিয়েট করছে। আপনি বাহাউদ্দিন নাসিমকে আমি ধন্যবাদ দিই যে উনি কৃষি সেক্টর থেকে কৃষির, যখন আপনার পুলিশের মানে এডিশনাল আইজি তারা 5টা পদ ক্রিয়েট করলো, সেনাবাহিনীতে পদ ক্রিয়েট করলো, তখন নাসিম কৃষির 36টা পদকে সে গ্রেড ওয়ান করছে। নাসিম, আমি বাহাউদ্দিন নাসিমকে ধন্যবাদ দিই, ও আমাদের লিডার, তারা ধন্যবাদ দেই। কিন্তু এই ক্ষেত্রে শুধু এগ্রিকালচার শুধু আপনার গ্রেড ওয়ান পদ পাইছে, আর এই কয়েকদিন আগে লাইভ স্টকের পাইছে, আর কিন্তু কেউ পায়নি। কারণ কেন পায় না? কারণ তার তো পদই যাইতে পারে না, কারণ আইন করে রাখছে যে আপনাকে ডিডি থাকতে হবে 10 বছর, ডাইরেক্টর থাকতে হবে 5 বছর। যখন তার চাকরি থাকে 2 বছর, তখন সে হয় ডিডি হয়েছে, তো ভারপ্রাপ্ত হয়ে ডাইরেক্টর থাকে। তো ডাইরেক্টর হয়ে তো ডিজি হওয়া যাবে না, ওই গ্রেড ওয়ান পদ কোনোদিন পাবে না। তা আমার মনে হয় এবার লাইভ স্টোরে ডিজি আছে জব্বার, যে কারণে হোক তার এসএসবি হয়েছিল। সে সুযোগটা হয়েছিল এই কারণেই, সে আপনার কি বলে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে এসে পরীক্ষা দিয়েছিল বিসিএস এ, মানে পাস করে না, প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে দিয়েছিল, হয়তো তার চাকরি এই কারণে ছিল। এই কারণে কয়েকদিন আগে মানে গ্রেড ওয়ান পদটা পাইছে। তো গ্রেড ওয়ান পদ তাও পাইছে এই কারণে, আমাদের যেহেতু কৃষি সচিব আছে, ওরা বেসমেন্ট ছিল, এখানে হয়তো হেরও একটা অবদান আছে। প্লাস হলে আমি গত 6 মাস থেকে লক্ষ্য করতেছি যে লাইভ স্টোরের পদোন্নতিগুলো যথারীতি হইতেছে। আমার মনে হয় ডিউ টু দ্য মন্ত্রী এবং সচিবের জন্য যথারীতি ডিউ টাইমে যে পদোন্নতি আছে, ডিউ টাইমে পদোন্নতিগুলো হইতেছে। যখন উপজেলা পর্যায়ে পদোন্নতি, জেলা পর্যায়ে পদোন্নতি, ডিডি পর্যায়ে পদোন্নতি, প্লাস হলো ডাইরেক্টর পর্যায়ে পদোন্নতি, ইভেন গ্রেড ওয়ানের পদোন্নতি লাইভ স্টোর এটা প্রথম। এটা জলিল সাহেবও পায় নাই, মির্জা জলিল যখন ছিল তখন সে পায় নাই। আজকে আপনার বাহাদুর নাসিম গ্রেড ওয়ান পদ করার পরে আমি বাহাদুর নাসিমের ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দেই আমার আজকের যে মন্ত্রী আছে, আমার সচিব লাইভ স্টোরে, তাকেও। কারণ এই পদটা আজকে সে লাইভ স্টোকে এস্টাবলিশ করতে পারছে, যে জব্বার এই পদটা সে গ্রেড ওয়ান পদটা হোল্ড করছে। কারণটা হলো আমার মনে হয় এখানে বর্তমানে মন্ত্রী এবং সচিব তারা বোধহয় চাচ্ছে যে এদের পদ প্রমোশনগুলো সঠিকভাবে হোক। কিন্তু এখানে যদি মন্ত্রী এবং সচিব যদি না চায়, তাহলে এই জব্বার যে আছে সেও প্রমোশন পেত না। প্লাস হলো কেউ আজকে যে ডিএলও যারা হয়েছে তারা ডিএলও হতো না, ডিডিও সব রিটায়ার করতো। এখানে আমি মনে করি এখানে কিছুটা উন্নতি আছে। কিন্তু আপনি যে বলছেন সার্বিকভাবে যে জায়গাটা আছে, এই ক্ষেত্রে যদি মন্ত্রী খালি বলে আপনি প্রকল্প করে রাখেন 5,000 কোটি টাকা, অসুবিধা নেই, আমি ফেস বাই পাস করাবো, অসুবিধা আছে? প্রকল্প করে রাখেন, আপনি 20টা প্রকল্প করে রাখেন। মন্ত্রী তো এক্সটেম্পো এটা বলতে পারে না, মন্ত্রী তো এটা বলতে পারে না আপনার টাকা চান আমার কাছে, মন্ত্রী তো চাবে অ্যাভয়েড করার জন্য, এটা তো স্বাভাবিক কথা। আপনি যেহেতু মন্ত্রী তো অ্যাভয়েড না মন্ত্রী, আমি যেটা বলতে চাই যে মন্ত্রী অ্যাভয়েড না, মন্ত্রী হলো, এটা হলো সে লিডার, সে হলো ম্যানেজার না, সে হলো লিডার। ম্যানেজার হলাম আমি ইচ্ছা করে কিছু বলতে পারবো না উইদাউট দ্য কনসার্ন অফ দ্য লিডার। আমি বলতেছি আমার প্রয়োজনটুকু তো উপস্থাপন করতে হবে, সেটা তো আমার দায়িত্ব। আমি তো সেটাই বলতেছি, আমি সেটাই বলতে চাইছি। আমি বলতে চাইছি এই কারণে যে মন্ত্রী এখানে লিডারশিপ নিতে হবে, যেহেতু আপনার বয়সটা লিন, আপনার বয়সটা তো শক্ত না, সেখানে মন্ত্রী বয়সটা যদি শক্ত হয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রী ছিলেন, উনি 6 মাস পর পর তার অর্গানোগ্রাম চেঞ্জ করছে। আর লাইভ স্টোর গত 10 বছরের চেষ্টা করতেছে, তার অর্গানোগ্রাম চেঞ্জ করতে পারতেছে না। কারণটা কি? ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য লিডারশিপ যদি শক্ত থাকতো, তাহলে তার মতিয়া চৌধুরীর মতো ওই 6 মাস পরেই তারা অর্গানোগ্রাম চেঞ্জ করতে পারতো, নাহলে তাদের 10 বছর সময় লাগতো না। আজও তার অর্গানোগ্রাম চেঞ্জ করতে পারে নাই, তাদের আমার মনে হয় লিডারশিপ নাই। তো আমি এখন মনে করি বর্তমানে যে অ্যাডভোকেট সব মিনিস্টার আছেন, প্লাস হলো আমাদের সচিব আমার কৃষিবিদ, আমার কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র, আমার জুনিয়র, আমি তাকেও অনুরোধ করব যে এই বিষয়গুলো দেখার জন্য, যে কিভাবে প্রকল্প নিলে
মানে টাকা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি দেখছি, আমি যখন ত্রাণে ছিলাম, উনি বলছে টাকার কোনো প্রবলেম না, আপনি গভর্নমেন্ট থেকে প্রকল্প নেন, কোনো সাহায্যের কোনো দরকার নাই। এই যে সাহসী উক্তিটা অনেকেই করতে পারবে না। বলছে যে আপনি প্রকল্প নেন, কিভাবে মুজিব কেল্লা করতে হবে, কিভাবে এই দুর্যোগের সময় আমরা উদ্ধার পাবো, আপনার প্রকল্প করেন, জিওবি টাকাতি করেন, কোনো সাহায্যের কোনো প্রয়োজন নাই। আপনার আপনাকে একটা কথা বলি, ৩,১৯৩ টাকা দিয়ে যদি আপনি ১ বছর একটা মিনিস্ট্রি চলতে পারে, ৫,০০০ কোটি টাকা বর্তমান গভর্নমেন্টের জন্য কোন টাকাই না আসলে, যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ। তো আপনি সেই ৫,০০০ টাকা যদি ৩,১৯৩ টাকা দিয়ে আপনি ১ বছর চলার মতো অবস্থা আপনার আছেন, গভর্নমেন্ট বাজেট দিছে, তার মানে আরো ৫,০০০ কোটি টাকা যদি অ্যাড করেন, এটা কিছুই না। কিন্তু তার মানে বুঝেন যে আমি কিন্তু আমার ফ্যাসিলিটি ডবল করতে পারি। আমি যদি ৩,০০০ কোটি টাকা দিয়ে চলতে পারি, আর ৩,০০০ কোটি টাকা ফ্যাসিলিটি ডবল করতে পারি, গভর্নমেন্ট টাকাও আছে। এইখানে হলো সমন্বয়টা নাই কোনো এক জায়গায়, এটা আমার গভর্নমেন্ট না, যদি গভর্নমেন্ট চায় যে এইখানে আপনি বলো যে এই জায়গাটা আমরা ডেভেলপ করতে চাই, যদি গভর্নমেন্ট চায়, যে এখানে হলো প্রবলেমটা হলো যে আমাদের যারা মানে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় অধিদপ্তরে গ্যাপেজ আছে, কারণ মন্ত্রণালয় হলো পলিসি মেকিং করবে, পলিসি ইমপ্লিমেন্ট করবে, তার কিন্তু ফিল্ড লেভেলে যাওয়ার কথা না। কিন্তু এখন দেখা যায় যে ডেপুটি সেক্রেটারি হেও মানে ফিল্ড লেভেলে কাজ দেখতে চলে যায়, তার কিন্তু এটা দেখার কথা না। এলে তো দেখবে তো ডিপার্টমেন্টে যারা ডিপার্টমেন্ট আছে তাদের কাজ হলো এক্সিকিউশন করা, কিন্তু তার কাছ তো সুপারভিশন করা না। মন্ত্রণালয় থাকবে, পলিসি ফিল্ড লেভেলে তার যাওয়ার কথা না। আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, একটা সময়ে আমরা যে হ্যাচারি যে প্যারেন্ট স্টক ইম্পোর্ট করতাম, এটার অনুমতি দিত আমাদের ডিএলএস থেকে। বর্তমানে সেটা অনুমতি নিতে হয় আমাদেরকে মন্ত্রণালয়। একটা দুঃখের কিছু নাই, যেখানে আমরা ডিসেন্ট্রালাইজেশন আশা করতেছি, সেখানে মোর সেন্ট্রালাইজেশন তারা প্রমাণ করতে চায় যে আমরা ডিএলএস ইনএফিশিয়েন্ট, না হলে এটা তাদেরকে নেওয়ার কথা না। ১ নম্বর। ২ নম্বর আপনাকে বলি, এইবার আপনার কোভিড সিচুয়েশনের যে আপনার সেল তৈরি হয় একটা, সেই সেলটা হয় মন্ত্রণালয়ে, যেটা হওয়ার কথা ডিএলএস এর এখানে, এবং যেখানে প্রাইভেটের পার্টিসিপেশন থাকার কথা, কোনো পার্টিসিপেশন ছিল না, সেটা হয়েছে মন্ত্রণালয়। এটা আমার দুঃখে, আমি প্রাইভেট সেক্টর হিসেবে আমি এটা দুঃখ এবং প্রতিবাদ তখনও জানাইছি, এখনো জানাই, যে এই ধরনের কার্যক্রমে ডিএলএস কে স্ট্যান্ড নিতে হবে। আমার বক্তব্যটা আমি জানি না প্রথম থেকে আপনাকে আমার পজিশন বলতে পারছি কিনা, ডিএলএস শুড বি মোর স্ট্রঙ্গার দেন ইট ইজ বিফোর। আমি শুধু একটা উদাহরণ আপনি দিই আপনার উদাহরণের সাথে। আমি যখন ছাত্র ছিলাম, যেহেতু আমি ভিপি ছিলাম ভেটেনারি ছাত্র সমিতির, আমি মির্জা জলিল যখন ডিজি ছিলেন তখন আসছিলাম, তখন এম কানোয়ার ছিল সেক্রেটারি। উনি একজন ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, উনি জলিল সাহেব সুপারিশ করছিলেন একে দেওয়ার জন্য, একজন মাত্র ডিস্ট্রিক্ট অফিসারকে এম কানোয়ার চেঞ্জ করছিলেন, এবং মির্জা জলিল বলছিল যে আমি এটা মানি না, কারণ আমি কাজ করব, আমার কোন লোক কোনখানে দিবে এটা দায়িত্ব হলো আমার, আপনি চেঞ্জ করলেন কেন? এইরকম একটা পরিস্থিতি ছিল। আর এখন তো হলো যে উপজেলা লেভেলের ভেটেনারি সার্জন পর্যন্ত তারা বদলি করতেছে, কিন্তু এইখানে জায়গাটা কিন্তু ভিন্ন আছে। ভিন্ন আছে কোনখানে? যেখানে আমরা চাকরি করতেছি এখানে ভিন্ন আছে। ভিন্ন মানে কি, অন্যান্য জায়গায় কিন্তু পোস্টিং এভাবে হয় না, শুধু ডাইরেক্টর পোস্টিংটা হয় ডিজির কাছে। ডিজি কিন্তু ডাইরেক্টর বন্টন করে কাকে দিয়ে কাজ করাতে সুবিধা তার, ডিজি কিন্তু এগুলো। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু এইভাবেই হয়, যেমন হেলথেও নাই, যেমন আপনি ত্রাণ মন্ত্রণালয়ে যান, সেখানে যখন ডাইরেক্টর পোস্টিং হয়, ডিজির কাছে পোস্টিং দেওয়া হয়, ডাইরেক্টর 5 জনকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ডিজি দিবে তাকে কোন ডেস্কে দিবে। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে মন্ত্রণালয় থেকে আপনি আপনার কি বলে মুর্শেদ সাহেবের লবিং আছে, উনি পদ নিয়ে যেতে, উনি অ্যাডমিনের কিছুই বুঝে না, দেখবেন উনি অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে। যে লোকটা রিসার্চে ছিল তারা দিয়ে দিচ্ছে আপনার ট্রেনিং ইনস্টিটিউটে। কিন্তু ডিজি তো এই কথাগুলো বলতে পারে না, কিন্তু এই কথাগুলো তো মন্ত্রীর বুঝতে হবে। মন্ত্রী মানে যে আপনার বর্তমানে যে আপনাদের আমাদের যে অর্গান যে ম্যানুয়াল আছে, মানে মিনিস্ট্রি চালানোর জন্য যে সচিবালয়ের নির্দেশিকা আছে, মন্ত্রী যদি সচিবালয়ের নির্দেশিকা সঠিকভাবে পড়ে, তাহলে তারা বুঝতে পারবে সচিবের কাজ কোনটা, মন্ত্রীর কাজ কোনটা, আর ডিএলএস এর ডিজির কাজ কোনটা। তাহলে উনি বুঝতে পারবেন যে এই কাজটা ওনার ছিল, আমরা এখানে কেন নিয়ে আসছি, কেন মন্ত্রণালয় আনি আমরা তো ভেতর, আমরা আমাদের বাইরের লোক হিসেবে আমাদের যে দাবি বা আমাদের যে অবজারভেশন, সেটাই আমরা শেয়ার করলাম আপনার সাথে। আমি সবশেষে আপনার সাথে একটি বিশেষ আলোচনা করতে চাই। সেটি হলো, আমরা সম্প্রতি জানি, সম্প্রতি সরকার একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, বাংলাদেশ গ্যাপ নীতিমালা। গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আপনি জানেন যে বাংলাদেশ থেকে এগ্রিকালচার যে কোনো গুডস যদি বিদেশে এক্সপোর্ট করতে চান, তারা একটি স্ট্যান্ডার্ড ফলো করে, জিএপি, জেনারেল গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটা আপনার এগ্রিকালচার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ডিএই এবং বিএআরসি মিলিয়ে একটি ড্রাফট তারা তৈরি করেছে। সম্ভবত 10 তারিখ বা তার আশেপাশে তারা এটাকে ফাইনালাইজ করতে যাচ্ছে, এবং তারা বিভিন্ন জায়গায়
এটা ড্রাফট পাঠিয়েছে। আমি ড্রাফটটা পড়েছি, পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে এটি একটি ভুলে ভরা, এবং এটা যদি পাস হয় তাহলে আমরা যারা আছি অন্যান্য সেক্টর, এটি শুধুমাত্র কৃষির জন্য করা হয়েছে। আমি আপনাকে ড্রাফটে পাঠিয়েছি, আপনি অবশ্যই আশা করি সেটা পড়েছেন। এটাকে কোনো মতেই গ্যাপ বলা যায় কি, 1 নম্বর। 2 নম্বর, নাকি এটার নাম শুধু পরিবর্তন করে বাংলাদেশ গ্যাপ 2020 নীতিমালা ফর ক্রপ ভেজিটেবল এন্ড ফ্রুটস বলে ছেড়ে দেওয়া যায় কিনা। আর তা না হলে যদি একবার পাস হয়ে যায়, আমার বিশ্বাস মানে গ্যাপ নট ফর এগ্রিকালচার, ইট ইজ নট ফর দ্য লাইভ স্টক। গ্যাপ গ্যাপ বলতে আমি জিএপি বোঝাইতেছি আর কি, ওইটা মানে আপনার ওই জিনিস বোঝাচ্ছি না আর কি। মানে গ্যাপ ঠিকই আছে, গ্যাপ মানে দূরত্ব আর কি। আমি আর এই যে গ্যাপ আছে মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, আমি একটা জিনিস আমাদের বলি, আমি ত্রাণ মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ে, পাট মন্ত্রণালয়ে থাকা অবস্থাতে বা এমনিও যখন কোনো সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যখনই কোনো বিদেশে গেছি, আমি মেলবোর্ন, সিডনি বলেন, আপনি জাপান বলেন, তারপরে আপনার যে দেশগুলোয় গেছি আর ভিয়েতনাম বলেন, যে দেশগুলোয় গেছি, আমি স্পেশালি লাইভ স্টোর লোক হিসেবে লাইভ স্টোরের জায়গাগুলো আমি দেখার চেষ্টা করছি যে এদের কি অবস্থায় আছে এদেরকে। তা আপনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশ সরকার WTO আর কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একজন মেম্বার বাংলাদেশ। তো বাংলাদেশ যেহেতু এই ট্রেড অর্গানাইজেশনের মেম্বার, তাকে ওই ট্রেড অর্গানাইজেশনের নিয়মকানুনগুলো ফলো করতে হবে। তো ফলো করতে গেলে আপনি এগ্রিকালচার যেটা গ্যাপ করতেছে, মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, কোনো জিনিস যদি আপনি বাইরে থেকে আনতে চান বা আপনি যদি কোনো জিনিস ইম্পোর্ট করতে চান, কোনো জিনিস এক্সপোর্ট করতে চান, তাহলে গ্যাপ যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো আপনি ফলো করতে হবে। আপনাকে ISO যে আছে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, সেগুলো ছাড়া আপনি কোনো একটা মশলাও বিদেশে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। এবং বিদেশ থেকে যদি আপনি একটা ধান নিয়ে চাউল আনতে চান, তাহলে চাউলের কোয়ালিটি কি হবে, এখানে ময়েশ্চার কতটুকু থাকবে, চাউলের প্যাকেটটা কি হবে, কতদিন লাস্টিং করবে, সব কিছু প্যাকেটের ভিতরে থাকবে। এবং কিভাবে প্রসেসিং আছে, এর ভিতরে বালুর পার্সেন্ট কত আছে, সব কিছু আপনি উল্লেখ করা থাকবে। এটাকে বলে আপনি অ্যাক্রিডিটেশন। ওই দেশেও একটা অ্যাক্রিডিটেশন থাকবে, প্লাস হলো আপনার গ্যাপ হলো এটা হলো ওই দেশের জন্য ইমপ্লিমেন্ট, মানে গ্যাপ হলো গুড এগ্রিকালচার প্রোডাক্ট প্র্যাকটিস। এগ্রিকালচার প্র্যাকটিস করবে কিভাবে সে জিনিসটা উৎপাদন করতেছে, উৎপাদন একটা গাইডলাইন আছে ISO এর, ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের। আপনি যদি একটা কমলা যদি বিক্রি করতে চান, কমলা গাছের ভিতরে আপনি কোনো পেস্টিসাইড ইউজ করছেন কিনা, কোনো অন্য কোনো হরমোন ইউজ করছেন কিনা, কতদিন আগে ইউজ করছেন, এটা ওদের গাইডলাইন আছে যে এই হরমোন ইউজ করতে পারবেন, এটা করতে পারবেন না। হারভেস্টিং এর আগে এটা আপনি করতে পারবেন না, হারভেস্টিং এর সময় এটা করতে পারবেন না, হারভেস্টিং এর পর এটা করতে পারবেন না। সব গাইডলাইন দিয়ে আপনি গ্যাপ চিহ্নিত করবে। সেটা হলো বাংলাদেশ থেকে আপনি এটাকে বলে, মানে কৃষি যদি দেয় তাহলে দিবে বাংলাদেশ এগ্রিকালচারাল মানে অ্যাক্রিডিটেশন, মানে সার্টিফিকেট বোর্ড বলে এটা, তারা দিবে। আর লাইভ স্টোরের ক্ষেত্রে এগ্রিকালচারের চেয়ে তো ইম্পোর্ট করার জিনিস আমাদের আরো বেশি, কারণ হলো আমরা ডিম উৎপাদন করব, মাংস উৎপাদন করব, দুধ উৎপাদন করব। আমাদের এখন যে ডেফিসিয়েন্সি, আমরা দুধ উৎপাদন হয় মাত্র 14%, আমি যেটা জানি আর কি, 14% হয় দুধ উৎপাদন, আমাদের চাহিদার মাত্র 14%। আর মাংস হলো আমাদের চাহিদার 13%, আর ডিম হলো মাত্র 16%। আমাদের যে চাহিদা আছে, আপনি দুধ হলো মাত্র 14% উৎপাদন করেন, সেখানে যদি আপনি 50% লোকের দুধ খাওয়াতে যান, তাহলে আপনি কত পার্সেন্ট বাড়াইতে হবে এখানে? যদি আপনার মিট মাত্র আপনি 13 মেট্রিক টন, সেখানে আপনি 50% লোকের হলো খাওয়াতে গেলেও আপনি কত পার্সেন্ট, 5 গুণ বাড়াইতে হবে। আপনি ডিম উৎপাদন হয় মাত্র 400 কোটি, ইয়েতে আপনার এটা হলো 16%, টোটাল হলো 16% উৎপাদন করতেছেন। আপনি যদি এইখানে আপনি যদি 2 to 3 টাইমস বাড়াইতে যান, তাহলে বাজেটও 3 গুণ করতে হবে। 3 গুণ বাড়াইতে গেলে আমার দেশে ক্রেতা তো থাকতে হবে। আপনি এখনই তো দুধ যেদিন আনে না, কেউ কিনে না দুধ, কেউ কিনতে চায় না, দুধ যে কিনবে তার টাকা নেই। তো গভর্নমেন্টকে কি করতে হবে? গভর্নমেন্টকে করতে হবে স্কুল ফিডিং করতে হবে। কারণ গভর্নমেন্ট যদি মনে করে স্কুলের ছাত্রদের সে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়াবে, 1টা করে ডিম খাওয়াবে, গভর্নমেন্টে খুব পয়সা বেশি যাবে না। যে পয়সা খিচুড়ি খাওয়াইতে এখন দেয়, তার সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান জিনিস, দুধ এবং ডিম। তো এটা যদি গভর্নমেন্ট প্রতিটা দুধ আর ডিম স্কুলে দিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু ওই ফার্মারটা দুধের এবং ডিমের দামটা পাবে, তাহলে এখানে অনেক বাড়াইতে হবে। তো এই ক্ষেত্রে যে ডেফিসিয়েন্সিগুলো আছে, আপনি যদি উৎপাদন বাড়াইতে গেলে আপনাকে যদি বাইরে, আপনি যদি মাংস প্রসেসিং করে যদি বাইরে পাঠাতে চান, আপনাকে এটা GLP বলে আর কি, গুড লাইভ স্টক প্র্যাকটিসেস করতে হবে। এটা যেহেতু মিনিস্ট্রি ভিন্ন, হয়তো সে কারণে এগ্রিকালচার একটা করতে, হয়তো লাইভ স্টকও করবে, এবং তাদের করতে হবে যেহেতু WTO সদস্য বাংলাদেশ। এখানে GLP ছাড়া, মানে গুড লাইভ স্টক প্র্যাকটিসেস ছাড়া আপনি একটা ডিমও বিদেশে পাঠাতে পারবেন না, 1 কেজি মাংস পাঠাতে পারবেন না, কিছুই পাঠাতে পারবেন না। কিন্তু এখানে আর একটা জিনিস আছে,
কিন্তু আমার বিদেশ থেকে কিন্তু আমার দেশে কিন্তু চলে আসতেছে। এখানে কিন্তু গ্যাপ পরীক্ষা করার জন্য কিন্তু জিএলপি পরীক্ষা করার জন্য কিন্তু আমার কোনো লোক কিন্তু নাই। বিমানবন্দরে একজন বহু কষ্টে আমি মানে পাবলিক হেলথ একটা প্রকল্প করে দিয়ে গেছিলাম, এটা তারা ওই একজন করে কোয়ারেন্টাইন অফিসার নিয়োগ করছে। ওই একজন দিয়ে তো হবে না, কোয়ারেন্টাইন করতে গেলে আপনি যে অ্যানিমালগুলো আনলেন সব কোয়ারেন্টাইন রাখতে হবে। এক আপনি 5 লক্ষ ডিম আনলেন, আমি শুনতেছি যে বাংলাদেশে মহিষের মাংস, গরু মাংস প্রায় সব মানে যেগুলা 5 স্টার হোটেল আছে তারা সবাই নিয়ে আসতেছে বাইরে থেকে, কিন্তু এটা পরীক্ষা করে কে, কিভাবে আসে আমি তো জানি না। কিন্তু মাংসের সাথে যে কোনো ডিজিজ চলে আসতে পারে, ডিজিজ আপনি কিভাবে কন্ট্রোল করবেন আপনার জানা নাই। এই জন্যই বলতেছে গুড প্র্যাকটিসে যেটা ইসেনশিয়াল। আপনি যেহেতু ডব্লিউএইচ সদস্য, আপনি কোনো মাংস বিদেশ থেকে আনতে গেলেও আপনি পরীক্ষা করার জন্য দেখতে হবে ওই দেশে সার্টিফিকেট আছে কিনা, অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট আছে কিনা। বাংলাদেশ থেকে যদি একটা পাখি আপনি ইম্পোর্ট করতে যান, এক্সপোর্ট করতে যান, আপনাকে এই দেশ থেকে অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট নিতে হবে, এটা ডিজিজ ফ্রি আছে কিনা, যে খাবার যে খাইছে খাদ্যের গুণগত মান কি আছে। প্লাস হলো আপনি বোধহয় দেখছেন যে বাইরে যে আপনার যারা আপনার মানে মিট প্রসেসিং প্ল্যান্টগুলো যা আছে, যেমন পোলট্রি প্রসেসিং বলেন, ডেইরি প্রসেসিং বলেন, এটা সেপারেট। পোলট্রি প্রসেসিং এর ক্ষেত্রে তারা কিন্তু কুকড ফুড কিন্তু তারা বানায়, যে আপনি শুধু গরম করে শুধু খাবেন। আর তারা আরও উন্নত, যে আপনার খাবারটাকে মশলা দিয়ে প্রসেসিং করা থাকে। সেখানে তারা মশলা যে আসতেছে সেই মশলাতেও জিএ গ্যাপ করা আছে, মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করা আছে, যে মশলার ভিতরে কোনো বালুর পার্সেন্ট কত আছে, বালি আছে কিনা, বালি 0% থাকতে হবে, কোনো বালি থাকতে পারবে না। মশলার ভিতরে অন্য কোনো অ্যাডাল্টারেশন থাকতে পারবে না। মশলার ভিতরে এত পার্সেন্ট ময়েশ্চার বেশি থাকতে পারবে না। এবং মশলাকে আপনি প্র্যাকটিসিং করতে হবে। আপনি যদি আমার দেশে দেখেন, বাচ্চারা তো আপনারই খায়, কি বলে ওটাকে, ওই চিপস খায়, চিপসের ভিতরে প্যাকেট কিন্তু খুলে যায়। তার মানে এখানে তারা নাইট্রোজেন গ্যাস ইউজ করে না। মানে বাইরে যদি আপনি খান সেটা কিন্তু গ্যাস হয় না, কেন হয় না, তারা নাইট্রোজেন ইউজ করে। নাইট্রোজেন ইউজ করলে আপনি এটা প্রিজারভেটিভ ভালো হয়। আমাদের দেশে ইউজ করে বাতাস, তো বাতাস ইউজ করলে যে কোনো সময় ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। আপনি দীর্ঘদিন থাকলে আপনি খাইয়ে সে মারা যেতে পারেন। কিন্তু এটা দেখবে কি, এটা দেখবে দ্য অ্যাক্রিডিটেশন বোর্ড, মানে আইএসও দেখবে। হেসাব আর একটা কথা আছে, হেসাব। হেসাব আপনি জানেন যে আইএসওর পরে হেসাব, আপনি যদি মাংস প্ল্যানটা করেন, এই প্ল্যান্টের ভিতরে আপনার অডিটিং হবে যে প্ল্যান্ট যে আপনি করছেন এই প্ল্যান্ট সঠিক কিনা। প্ল্যানের ভিতরে যে গ্রিস অয়েলটা ইউজ করছেন প্ল্যান্ট চালানোর জন্য, মেশিন চালানোর জন্য, সেই অয়েলের সাথে আপনার মাংস অ্যাডাল্টারেশন হয়েছে কিনা এটা কে দেখবে। তারপর আপনার অ্যান্টিমর্টাম পোস্টমর্টম টেস্টগুলো কে করবে। এগুলো সবই একটা মেশিনের ভিতর দিয়ে একটা আসবে, এক এক জায়গায় এক লোক করবে। যে জায়গায় ইঞ্জিনিয়ার থাকা দরকার ইঞ্জিনিয়ার থাকবে, যে মেশিনের গ্রিজ অয়েল যাতে কোনো অবস্থায় মাংসের সাথে অ্যাডাল্টারেশন না করতে পারে। যেখানে ভেটেরিনারি থাকা দরকার সে দেখবে, যেখানে মাঠকর্মী থাকার দরকার সে দেখবে, যে এখানে মাঠকর্মী আপনার জিনিসটাকে প্রেজেন্টেশন করবে, এটাকে ওপেন করবে। ডাক্তার ওপেন লিভার দেখবে, কিডনি দেখবে, তারপর এটা ফাইনাল যাবে, তারপর এটা প্রসেস করতে হবে। যে আমাদের যে সুপার মার্কেটগুলো যে সুপার শপ আছে, সেখানে আপনি যদি কোড অফ দ্য এলিমেন্টারিজ একটা বই আছে আর কি, এটা হলো ওয়ার্ল্ড ডব্লিউটি এর অ্যাপ্রুভ। ওটা ওইখানে আপনি দেখবেন বলা আছে যেখানে মাংস বিক্রি করবেন সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। আমাদের কোনো সুপার মোলামে দেখেন 10 ডিগ্রি পুরো ওপেন, পুরা 20 ডিগ্রি 23 ডিগ্রি 40 ডিগ্রি 25 ডিগ্রি পর্যন্ত আছে। কিন্তু এটা দেখবে কে, এটা দেখবে ভেটেরিনারি ইন্সপেক্টর থাকবে। ভেটেরিনারি ইন্সপেক্টর থাকবে, তারা এই সুপার সবগুলো মনিটর করবে। যে আপনি এখানে মাংস রাখছেন, টেম্পারেচার থাকবে 10 ডিগ্রি, আপনি কেন 27 ডিগ্রি রাখছেন, তারা জরিমানা করে দিতে হবে। এই জরিমানা করার ক্ষেত্রেও আমার একটা প্রশ্ন আছে, বাইরে কিন্তু এত আর একটু বলতেছি 1 মিনিট শেষ, আর 1 মিনিট শেষ করে দিয়েছি। বাইরে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট আপনি নিয়েছে থাকুন না, যে ডিপার্টমেন্টে চাকরি করে ওই ডিপার্টমেন্টে কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে। আপনি যেমন লাইভ স্টোর লোক, আপনাকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে, আপনি তারা জরিমানা করে দিবেন। আপনি এখানে 10 ডিগ্রি টেম্পারেচার কথা ছিল, আপনি কেন 25 ডিগ্রি রাখছেন, আপনাকে জরিমানা করা হলো। কিন্তু আমার এই যে পুলিশ নিয়ে, ম্যাজিস্ট্রেট নিয়ে, বন্দুক নিয়ে, এটা দিয়ে তো আপনি আইন বাস্তবায়ন করা কয়দিন করবেন। আমি আসলে আপনার কাছে অন্য পয়েন্ট এটা বলা উদ্দেশ্য ছিল একটা, সারা বিশ্বে কিন্তু এগ্রিকালচারাল গুডস বলতে এগ্রিকালচার সব এগ্রিকালচারকে একসাথে বলা হয়, যার জন্য এটা একটু ভেজাল আছে। এটা একটু ভেজাল হলো কি, সারা বিশ্বে এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ এবং হরমোনস এন্ড ড্রাগস, এটা হলো এগ্রিকালচার একটা ডিপার্টমেন্ট। কিন্তু আমাদের লাইভ স্টকেই এটা হলো যে দুইটা মন্ত্রণালয়, এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারি একসাথে, এগ্রিকালচার আলাদা। কিন্তু আপনি অন্যান্য দেশে দেখেন তারা মিনিস্ট্রি কিন্তু একটা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। মোদার ভাই, কিন্তু আপনাকে গ্লোবালি অ্যাকসেপ্ট করার জন্য আপনি যখন বলতেছেন গ্যাপ নীতিমালা, বাইরের লোককে ধরে নেবে, এর মধ্যে ভেজিটেবল আছে, ক্রপ আছে, অ্যানিমেল প্রোটিন, এভরিথিং ইনসাইড। সো আপনি যদি এখনই ট্রেন মিস করেন, আমি আমার ওইখানে পয়েন্টটা, আপনি যদি ড্রাফটটা দেখছেন যেখানে কোথাও প্রাণী সম্পদ মৎস্য বলা নাই, তার মানে ইট ইজ ইনকমপ্লিট গ্যাপ। আমি ওই প্রশ্নটাই আসতেছি, এই মুহূর্তে করণীয় কি? এবং আমি মনে করি, এটা দুঃখের সাথে বলতে হয়, আপনার ডিএলএস এর কেউই এই ব্যাপারে কোনো এবং খবর জানে না তারা, এটা আমি যতদূর জানি।
সো এই মুহূর্তে আমার মনে হয় এটাকে কি অ্যাকশন নিলে, আমার মনে হয় এটাকে একসাথে করে একটা গ্যাপ, এরপরে আপনি জিএলপি করেন, সমস্যা নেই, আপনি আলাদা করেন, এটা আরো ভালো। অত্যন্ত চমৎকার কিছু প্রস্তাবনা, চমৎকার কিছু অতীত, যারা বর্তমানের যে সমস্ত ভেট ভাইরা আছেন, যারা আমাদেরকে শুনছেন, তারা অনেক ইতিহাস শুনেছেন যে এটি একটি খুব সহজ একটি প্রফেশনাল যে আমাদের যে সম্মান, এটা কিন্তু একদিনে আসে না। এর জন্য অনেক আমাদের মোতাহার ভাইয়ের মতো যারা ছিলেন, শহীদ মোতাহার ভাইয়ের মতো যে সমস্ত সিনিয়র ভেটেরিনারিয়ান ছিলেন, তারা বহুদিন বহুত ভাবে তারা বহুত চড়াই উতরাই পার করে আজকে কিন্তু এই ভেটেরিনারি প্রফেশন এই সম্মানে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে। তো আমার মনে হয় যে মোতাহার ভাই চেষ্টা করছেন তার লাইনটাকে ঠিক করার জন্য, এবং এই চমৎকার ভাবে আমরা এই কথাগুলো শুনছিলাম। আমাদের দর্শকরাও পার্টিসিপেট করেছে এবং তাদের যে বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং তাদের যে ধ্যান ধারণা, রাজপথেও দেখেছি আন্দোলনে শুধু পেশা সম্মানের জন্য, পেশার যা যোগ্যতার প্রাপ্তির জন্য। তো তিনি অনেক কাজ করেছেন। আজকে তাকে আমরা পেয়ে অত্যন্ত খুশি। তার কিছু অভিজ্ঞতা লব্ধ কিছু ধারণা তিনি দিয়েছেন এবং আমার সাথে শেয়ার করেছেন। তো আমরা দুঃখিত যে তার কথা শুনতে পাচ্ছি না। হয়তো তিনি কোনোভাবে তার লাইনে একটা সমস্যা হয়েছে, মাইক্রোফোনের একটা সমস্যা হয়েছে, যেটা তিনি সলভ করতে পারছেন না। তো আমার কি আমরা হয়তো তার কাছ থেকে আবার রিলগ করলে হয়তো পাবো। আপনারা যারা শুনছেন, আমরা আজকে আসলে আলোচনা করছিলাম বাংলাদেশ ভেটেরিনারি সার্ভিসের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার সম্পর্কে। আমিও দীর্ঘদিন চেষ্টা করছি। এটা হলো যে আপনার বাংলাদেশে পুরো 200-র মতো কোম্পানি আছে যারা ভেটেরিনারি মেডিসিন, ভ্যাকসিন এগুলো আপনার মার্কেটিং করে থাকে। কিন্তু এখানে হলো যে ভেটেরিনারি মানে ঔষধ প্রশাসন ভেটেরিনারি আলাদা না হওয়ার জন্য, এটা মানুষের সাথে মার্চ হওয়াতে এখানে কিন্তু ঔষধের কোনো গুণাগুণ দেখা হয় না। ঔষধের ক্ষেত্রে, পারমিশনের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়, এখানে। কেমন আমার মনে হয় যে লাইভ স্টকের জন্য একটা করা দরকার, সেটা হলো যে আপনার আলাদা একজন ডাইরেক্টর পদ হলো বা ডিজির পদ হলো ভেটেরিনারি মানে ঔষধ প্রশাসন সম্পূর্ণ সেপারেট করা দরকার। কারণ হলো এখানে কিছু ওষুধ আছে মানুষের, যেগুলো মানুষ ইউজ করে, যেমন ডাইক্লোনফ্যাক কিন্তু মানুষের তৈরি হয়, এটার জন্য কিন্তু অনেক শগুন বন্ধু ধ্বংস হয়ে গেছে, তারা অনেক পরে কিন্তু এটাকে বন্ধ করছে। কিন্তু এটা যদি প্রথমে যদি ড্রাগস অ্যাডমিশন যদি আলাদা থাকতো লাইভ স্টকে, তাহলে কিন্তু লাইভ স্টক প্রথমে কিন্তু এটা বন্ধ করে দিত, যে ডাইক্লোনফ্যাক চালু করার কোনো সুযোগ নাই। এটা ব্যথার ওষুধ হতে পারে, কিন্তু যেহেতু আমার শগুন মারা যাবে, পরিবেশ নষ্ট করবে। আর তাছাড়া হলো যারা ওইখানে কাজ করে তারা তো এই ভেটেরিনারি ড্রাগ নিয়ে তারা মানে এটা অতটা তারা জ্ঞান রাখে না, ভেটেরিনারি ড্রাগগুলি কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা বনিতে একটা ভালো প্রশ্ন উনি করছেন, যে ভেটেরিনারি ঔষধ প্রশাসন আলাদা হলে, এই যে আপনি যেমন বলছেন যে একটা পারমিশনের জন্য আপনাকে ওখানে যেতে হচ্ছে, এটা আরো অনেক সহজ হবে। আরো সহজ হবে যদি আপনি মন্ত্রণালয়গুলো প্রত্যেকটা অধিদপ্তরের উপরে আনা হয়, বিদেশের মতো, যে মন্ত্রণালয়ের ভিতরে ওই বেড়া দিয়ে রাখার কোনো দরকার নাই। আপনি মন্ত্রণালয় হবে, আপনি অধিদপ্তরের উপরে মন্ত্রীর অফিস, সচিবের অফিস হবে, যাতে একটা পাবলিক যে কোনো সময় মন্ত্রী সচিবের সাথে দেখা করতে পারে, তার অবস্থার অসুবিধা সুবিধা বলতে পারে। ওই টিকিট করে আপনি ঢুকতে পারবেন, আজকে 5 জন পাস পাবেন না, এটাও বাদ দেওয়া দরকার। একই সাথে এই মনোমানসিকতাও বাংলাদেশের জন্য বাদ দেওয়া দরকার, যে আপনি মন্ত্রী অফিস থাকবে, যেমন এগ্রিকালচারের ডিজির 6 তলায় থাকবে মন্ত্রীর অফিস, সচিবের অফিস। একটা মানুষ আসলে যাতে ইজিলি মন্ত্রী বা সচিবের সাথে দেখা করতে পারে, তাকে সচিবালয়ের জন্য এই পাস সিকিউরিটি তো থাকবেই, আপনার সিকিউরিটি নিরাপত্তা সবার জন্যই থাকবে। আরেকটা হলো যে আপনি যে জায়গাটা প্রশ্ন করছিলেন, ওই যে আপনার গ্যাপ নিয়ে, তাই না, এই জায়গাটা, তো আমি মনে করি যে এটা লাইভ স্টক ডিপার্টমেন্ট এবং ফিশারি তাদের স্বইচ্ছায় এটাকে খুঁজ রাখা দরকার। না হলে তারা কিন্তু এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে চুক্তি আছে, এই চুক্তির ব্যারিকেটে তারা বাইরে থেকে মাংস আনতে পারবে না, আমার কোনো প্রোডাক্টও তারা বাইরে বিক্রি করতে পারবে না। এবং আমার যারা ব্যবসায়ী আছেন, আমার মনে হয় তাদেরও একটা চিঠি আমার মন্ত্রণালয়কে দেওয়া দরকার, যে আপনারা এটা করেন। যারা ব্যবসায়ী আছেন, যারা আপনার এই যেটা বলতেছিলাম, যে কুরবানি গরু অনলাইনে বিক্রি হচ্ছে, গভর্নমেন্টকে যদি দাম নির্ধারণ করে দেয় যে 200 কেজি গরুর দাম এত, 300 কেজির এত, 400 কেজির এত, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু এই প্রতারক ঢুকতে পারবে না। গরু লাইভ ওয়েট দেখবে, ওজন দেখাবে, আপনাকে পাঠিয়ে দিবে, ওজন অনুযায়ী আপনি দেখবেন। যারা আপনি মনে করেন যে একটা ফার্ম থেকে আপনি 500 গরু বিক্রি করা হয়েছে, এখানে 500 গরু আপনি 683 ট্যাগ কিনছেন, আমরা যা লাইভ ওয়েটটা দেখে আসলে 683, আপনাকে লাইভ ওয়েট হলে এত মাংস হবে, গভর্নমেন্ট বলে দেয় যে 600 কেজি হলে গরুর দাম হবে এত, তাহলে কিন্তু এই যে
মার্কেটিং নিয়ে বিদেশের মতো দামাদামি করলে কিন্তু আপনার অফিস থেকে বাইর করে দেবে, মার্কেট থেকে আপনার দরকার নেই, এক দামে কিনলে কিনেন, না হলে মার্কেট থেকে আউট হন। তারা সময় অপচয় মনে করে, প্লাস হলে আপনার সাথে মার্কেটিং করে সময় নষ্ট, তারা আমার দেশে এটা চলে আসতে হবে এই জিনিসটা। আর এই যে জিএলপি বলেন, এটা আমার মনে হয় তারা যদি না জেনে থাকে, যারা ব্যবসায়ী আছে তাদেরকে ইমিডিয়েটলি গভর্নমেন্টকে অ্যাওয়্যার করা দরকার, যেটা না হলে কিন্তু আপনি লাইভ সেক্টর ব্যবসা করতে পারবেন না। আর আপনাকে আরেকটা জিনিস আপনার সাথে আলোচনা করতে চাই, আমি বণিকদার এই কথার সাথে একমত, কারণ আপনি জানেন যে আমি বাংলাদেশ অ্যানিমেল এগ্রিকালচার, বাংলাদেশ অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সেক্রেটারি ছিলাম, মহাসচিবের দায়িত্ব পালন করেছি। তখন আমরা 2001 সালে কিন্তু আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম, যেটা আপনার পানি সম্পদ উন্নয়ন যে নীতিমালা, সেখানেও ইনকর্পোরেট করা হচ্ছে 2007 সালে। সেটি হচ্ছে যে আমরা যদি সরাসরি আলাদা দপ্তর করতে না পারি, প্রাথমিক পর্যায়ে আমরা অনুরোধ করেছিলাম যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আলাদা একটি ভেটেরিনারি সেল করার জন্য, যেখানে সম্পূর্ণ ভেটেরিনারির কাজকর্মগুলো আলাদা হবে। পরবর্তী সময় এই সেলকে যেন আমরা, আমাদেরও তো আপনার এফিসিয়েন্সি বাড়ানোর প্রয়োজন আছে, আমরা যেন ধীরে ধীরে এটিকে আলাদা একটি এটা ইজিলি করতে পারে। আপনি মন্ত্রণালয় থেকে 5 জন অফিসারকে যদি ডেপুটেশন দেয় 2 বছরের জন্য, ডেপুটেশন তারা কাজ করবে প্রেশনে, এর ভিতরে এটা ডেভেলপ করে আনা সম্ভব। আমরা এটাই বলছিলাম, মানে শুধু হলো, আমি একটা কথা বলছি যে শুধু হলো সদিচ্ছা, আমি ওটাই বলছি যে আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টরের দাবি করতে পারি, কিন্তু সেটা এক্সিকিউশনের দায়িত্ব কিন্তু আমাদেরকে সরকারি পর্যায়ে, অর্থাৎ ডিএলএস আমাদের অভিভাবক হিসেবে এটা কিন্তু তারও দায়িত্ব, এবং খুব বড় দায়িত্ব যে এটা পার্সু করা। একদম দেখেন 100 জন একটা কমিটি থাকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে মাত্র একজন আপনার লাইভ স্টক, একজন প্রতিনিধি সেখানে যায় এই 100 জন লোকের ভেতরে। আপনি জানেন এটা, যে ওষুধ প্রশাসনের যে মিটিং হয়, সেই মিটিং এ কিন্তু একজন মাত্র প্রতিনিধি যায়, এবং সে সেখানে 100 জন লোকের ভেতরে সে কিন্তু একজন অসহায় ব্যক্তিত্ব, আমি বলবো অসহায়, এবং সে সবার মতামতকে শুধু সাইন করা ছাড়া তার আর কিছু করার থাকে না সেখানে। এবং এই জন্য বলছি যে আমাদের, এবং এই যে অ্যানিমেল সেক্টরটা এমন ভাবে ইমার্জ করতেছে আমাদের, এবং সামনে আরো করবে, সেখানে ভেটেরিনারি সেল কিন্তু করা জরুরি, এবং প্রাণী সম্পদ অধিদপ্তরকে এটার দায়িত্ব নিতে হবে। এবং সে, আমরা চিৎকার করছি, আমাদের কথা কেউ শুনছে না, শুনবে না, কিন্তু আপনি ডিএলএস যদি এটাকে, তার যেহেতু সে নীতিমালা করছে, নীতিমালাকে ফলো করে, তাহলে তার উচিত এটাকে পার্সু করা, যেন আলাদা একটা ভেটেরিনারি সেল ইমিডিয়েটলি হয়, তাহলে আমরা বোধহয় ওই সমাধানের পথে এগোতে পারবো। এখানে আরো একটু সমস্যা থাকে, যখন কোনো মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা ভেটেরিনারি ওষুধ তৈরি করে প্লাস হিউম্যান ওষুধ তৈরি করে, তারা কিন্তু মার্কেটিং পলিসিতে অনেক ওষুধকে কিন্তু ইনকর্পোরেট করে দেয় না, তারা আসতে দেয় না। কারণ এই দেশে অনেকগুলো ওষুধ আছে যেগুলি আমার পার্শ্ববর্তী দেশ বলেন, আমার মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, অন্যান্য দেশে পাওয়া যায়, কিন্তু ব্যবসায় মনোপলি করার জন্য তারা কিন্তু দিয়ে রাখছে ফিনল্যান্ড, দিয়ে রাখছে আয়ারল্যান্ড, ওইখানে কি ওষুধ আছে আপনি আনবেন, কিন্তু ওইখান থেকে আইনে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আর কোনো নাক ঢুকতে পারে। আমি তো ওটা দেখছি এক সময়, 24টা দেশের লেখা আছে, 24টা দেশের বাইরে কেউ ইন করতে পারবে না, কিন্তু 24টা দেশ করে রাখছে ইচ্ছাকৃতভাবে, 24টা দেশ করে রাখছে। ভিয়েতনামের মতো একটা দেশ, আপনার অনেক ডেভেলপ কান্ট্রি, তার ওষুধ বাংলাদেশে মার্কেটিং করতে পারে না কেন? যে 24 দেশের ভিতরে ভিয়েতনাম নাই, চায়না করতে পারে না, ইন্ডিয়া করতে পারে না, মালয়েশিয়া করতে পারে না। এর কারণ একটাই যে যেহেতু হিউম্যান মেডিসিনে এটা হয়তো প্রযোজ্য, কিন্তু ভেটেরিনারি মেডিসিনে এটা প্রযোজ্য নয়। এবং আপনি যদি আজকে যদি বলেন আপনি কোভিড-19 এর পরে আজকে এই চেহারা পুরো পরিবর্তন। আজকে যে চায়না আপনার এই 24টা লিস্টের মধ্যে বাইরে ছিল, আজকে চায়নার যে সিরাম, চায়নার যে টেস্ট কিট, সেটাকে দিয়ে আপনি কিন্তু কোভিড মোকাবেলা করতে হচ্ছে। সুতরাং আপনি চায়নাকে এখন আর আপনি বাদ দিতে পারতেন না এই লিস্ট থেকে। অনেকে দেশে ফ্যাক্টরি করতে পারতো, যদি ওর ভিতরে থাকতো, তাহলে অনেক কম দামে এবং অ্যাভেলেবল ওষুধ পেত তারা, আপনি কোনো ক্রাইসিস হতো না। আপনাকে একটা ইনফরমেশন দেই, ইন্দোনেশিয়াতে অন্তপক্ষে 2 থেকে 3টি কোম্পানি আছে, তারা বিশ্ব মানের তারা এক্সপোর্ট করছে ভ্যাকসিন। এবং তাদের ভ্যাকসিনের মজা হলো, তাদের ভ্যাকসিন ছোট ছোট ভায়াল, 100 ডোজের ভায়াল, যেটা বাংলাদেশে যা ইউরোপের কান্ট্রি থেকে আসছে 1000 ডোজের। সো এই ভ্যাকসিন গুলো আমরা আমদানি করতে পারছি না, শুধুমাত্র আমাদের ভ্যাকসিনের সেল আলাদা না হওয়ার জন্য এবং দুটোকে আলাদা ভাবে না দেখার জন্য আমরা বঞ্চিত হচ্ছি। আমরা হিউম্যানে আমাদের কোনো আপত্তি নাই, হিউম্যানে অর্থ তারা 24টা কান্ট্রি নিয়ে থাকতে পারে না। এটা তো খালি, এটা হলো যে দুটা কাজ আছে। একটা হলো যে এটা হলো যে একটা মন্ত্রণালয়ের জন্য কিন্তু এটা প্রেস্টিজেবল, মন্ত্রণালয়ের জন্য একটা মন্ত্রণালয় যেহেতু সেপারেট মন্ত্রণালয়, আর লাইভ স্টক এন্ড ফিশারি মন্ত্রণালয় কিন্তু অনেক বড় মন্ত্রণালয়। এখানে কিন্তু আমরা যে মন্ত্রণালয় আছে
এটা বিভক্ত করা হয় যে কয়জন যে জয়েন্ট সেক্রেটারি কয়জন ডেপুটি সেক্রেটারি মিলে একটা মন্ত্রণালয়, লাইভ স্টক কিন্তু অনেক বড় মন্ত্রণালয়, লাইভ স্টক বিষয়ে মিলে। কিন্তু এখানে মন্ত্রণালয়ের জন্য একটা প্রেস্টিজেবল, প্লাস হলো দেশের সেবার জন্য। আপনি কেন হেলথের সাথে থাকবেন? হেলথ জি আপনার ড্রাগস অ্যাডমিশন, তার মেডিসিন আলাদা, আপনার মেডিসিন আলাদা। আপনি জি আপনি যত লাইভ স্টক ডিজি ওষুধ সম্বন্ধে যা বুঝবে, সে একজন প্রতিনিধি পাঠায়, ছোট্ট একজন অফিসার পাঠায়, বড় তো এডি, এডি ছাড়া তার কেউ যায় না। কিন্তু এখানে যদি আমরা লাইভ স্টোরে ডিজি থাকে, সে ওষুধগুলোর গুণাগুণ, সে দীর্ঘদিন অভিজ্ঞতায়, সে তার অভিজ্ঞতা লব্ধ ফলাফল বলতে পারবে, কোন ওষুধগুলো আসলে পাবলিক উপকৃত হবে, এগুলো তারা বিভিন্ন আলোচনা করে তারা এটাকে ওয়ে আউট বাড়ি করে তারা রেজিস্ট্রেশন দিতে পারবে। কিন্তু এখানে আপনার যখন যায়, তো তখন হলো যে বিরাট একটা লিস্টের ভিতরে লাস্টের দিকে একটা নাম থাকে লাইভ স্টকের, ওই মিটিং এ লাস্টে আমি দেখছি হেলথের মিটিং এ লাস্টে নাম আমি থাকে, সেটাই বলছি। এই উঠে বলো ঠিক আছে আপনার এটা পাস হলো, এটা হলো না, এই নিয়ে চলে আসবো তারা নাকি জি জি জি, এই অবস্থা। একদম কিন্তু সত্য এটা কথা। অবশ্যই সেপারেট হওয়া দরকার। এটা শুধু আপনার না, এটা আমি মনে হয় যে মিনিস্ট্রির সম্মানের জন্য মিনিস্ট্রিকে সেপারেট করা দরকার। এটা হলে জি ভেটেরিনারিয়ানের জন্য চাকরিও বাড়বে, প্লাস হলো মানুষ ভালো সেবা পাবে, ভেটেরিনারি সেবা পেশারও পাবে। আপনি আপগ্রেডেশন এখন হবে। সময় একটি গুরুত্বপূর্ণ। আরেকটা বলি, একটা এক্সাম্পল দিই। আপনি এন্ডোফ্লক্সাসিন প্রাণী ছাড়া কখনোই মানুষে ব্যবহৃত হয় না এন্ডোফ্লক্সাসিন। তো এটার জন্য আপনি এই হিউম্যানরা তারা কি ডিসিশন দেবে এখানে? এটা সম্পূর্ণ আলাদা একটা ভেটেরিনারি সেল। আরেকটা এক্সাম্পল বলি, আরেকটা সমস্যা বলি। আপনার দুইটা একসাথে হওয়ার জন্য আপনার যে সমস্ত ডিস্ট্রিবিউটর আছে, আমাদের ডিলার আছে, তারা কিন্তু একই লাইসেন্স হোল্ডার। যে লোক হিউম্যানের লাইসেন্স হোল্ডার, একই লাইসেন্স দিয়ে সে হিউম্যান বিক্রি করতেছে, অ্যানিমেল মেডিসিন বিক্রি করতেছে। এবং আমার ফিল্ড থেকে আমার অভিজ্ঞতা, একই দোকানে এক শেলফে আপনার হিউম্যান মেডিসিন, একই শেলফে ভেটেরিনারি মেডিসিন। এটা আমি মনে করি বাংলাদেশে এর চেয়ে লজ্জাজনক আর কিছু নাই, এর চেয়ে বেআইনি আর কিছু নাই। না, এখন হলো যে ব্যাটারি মার্কেটিং এর, মেডিসিন মার্কেটিং এর যে মার্কেট আছে, মানে যারা ফার্মাসিস্ট, যারা ফার্মেসি দোকান করে, তারা তো ইজিলি সেপারেট করতে পারে, হিউজ ভলিউম বিক্রি হয়, তো হিউজ ভলিউম বিক্রি হয়। যেহেতু এখন বলা হলো যে কিন্তু এটা তারা আইনের মধ্যে পড়ছে না। তারা আপনি যেটা বলছেন না, আমি একমত, তারা পারে কিন্তু তারা করবে না। তাদেরকে তারা আইনগতভাবে ঠেকাতে পারছে না। তারা একই লাইসেন্সে হিউম্যানে করতে পারে, ইয়াস, পোল্ট্রি করতে পারে, সে কেন এটা আলাদা করবে? কিন্তু এটা তো আপনি না আইন এটা দিয়ে হলো যে আলাদা দুটো করতে। হতে পারে। একটা হলো যদি ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন যদি আলাদা হয়, তাহলে ভেটেনারি মানে মনিটরিং অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট হবে। সেখানে একজন রাইট। ভেটেনারিয়ান যখন আপনি যখন জিএলপি বাস্তবায়ন করতে যাবে, তখন দেখবে আপনার কাছে কোনো মানে অন্য ওষুধ আছে কিনা যেগুলো ইউজ করার মানে আমরা বলা নাই, সেগুলো দেখতে সেটাই পারবে। কিন্তু সেটাই। এখন তো এই সাহস সহজ পায় না, লাইসেন্স হলো হেলথের, আর আমরা দেখতে আপনি যদি চ্যালেঞ্জ করেন তাহলে রাইট আপনি বলতে রাইট। পারবেন না কিছু। ওই এই জন্য কারণে বলছি যে আমার মনে হয় যে এটা ইমিডিয়েট সেপারেট হবে। এবং আমরা গভর্নমেন্ট, এগুলা গভর্নমেন্টকে যদি বোঝানো যায়, গভর্নমেন্ট অবশ্যই বুঝবে। একটা দিন আমার বুঝতে হবে, গভর্নমেন্ট হলো একটা বড় জাহাজ, এটা কিন্তু তীরে ভিড়ে না, ছোট ছোট নৌকা দিয়ে তীরে ভিড়তে হবে। জি জি জি। এই তীরে ভিড়ার জন্য আমি কিন্তু আপনার এই যে আমি এই তীরে ভিড়ার জন্য ছোট জাহাজগুলো ইউজ করতে হবে। যাদের আমি কাজ, যদি আপনি লাইভ ডিজি প্রতি সপ্তাহে একটা চিঠি লিখে যেটা সেপারেট করতে হবে, এবং মন্ত্রী এবং সচিব যদি একমত হয়, এটা সেপারেট করার কোনো বিষয় না। যার আসলে আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে, আমি সেপারেট হবে। কিন্তু আমি এই পয়েন্টটাকে বারবার বলতেছি যে আমার অভিভাবক ডিএলএস যদি আমার এই পদক্ষেপগুলো গ্রহণ করে, এর বাজেটে যেভাবে বাড়বে, আমাদের এফিসিয়েন্সি অনেকখানি বাড়বে। আমাদের এত হতাশা থাকতে হয় না। আমরা বড় একটা হতাশার মধ্যে আরো এখানে হতাশার কথা এখানে হলো এখানে হলো যে আপনি বলা ঠিক না। আমি যেহেতু দীর্ঘদিন আপনি যেহেতু পেশার সাথে যুক্ত ছিলাম না, তো তবু আমি পেশার যেহেতু বিভিন্ন জিনিসপত্র দেখি, দীর্ঘদিন যেহেতু পড়াশোনা করছি এইখানে, ভেটেরিনারি ছাত্র সমিতির সভাপতি থেকে বিভিন্ন সময় বিসিএস লাইভ স্টকের আমি মহাসচিব ছিলাম, তারপর 26 ক্যাডারের মহাসচিব ছিলাম। আমি তো অনেকগুলো জিনিস দেখছি। তারপর তো আমি 11 থেকে 12 বছর আপনার এই মন্ত্রণালয়ে চাকরি করছি। এই যে মন্ত্রণালয়ে চাকরি করলাম, আমি যে জিনিসগুলো দেখলাম, যে এখানে হলো যে দুটা জিনিস এদের হলো, যে অন্যান্য জায়গায় যদি আর্মির একটা মিটিং হয়, তাহলে কিন্তু যদি একটা আপনি মানে মুর্শেদ সাহেব আর্মিতে যাবে, আর্মিরা আপনাকে সম্বর্ধনা দিবে, সেখানে দেখা গেল যে 30 বছর আগে রিটায়ার করছে হেরও কিন্তু ডাকছে আর্মিরা, 30 বছর আগে রিটায়ার করছে হেরও কিন্তু মিটিং এ ডাকে আনতেছে আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আর এরা হলো মানে এমন একটা জায়গা, যা আপনি মানে এই যে কাল যে গেছেন, এই এখন জব্বারও তো ডিজি আছে, কাল গেলে তারা কেউ ডাকবে না। তারপরে যে আসছে সে মনে করতেছে যে আমি তো সেরা, এখন আমার স্যার বুঝে মানে কে বেশি বুঝে, এর চেয়ে বেশি বোঝার তার লোক নাই। কিন্তু এই কারণে হলো এই ডিপার্টমেন্টের মানে অবনতির মূল কারণ। আমরা যেমন মির্জা জলিল যখন ডিজি ছিল, আমরা তাকে কাজ করতে দিইনি। নাজির আহমেদ ডিজি ছিল, তারা কাজ করতে দিইনি। ফাত্তা সাহেব ডিজি ছিল, তারা কাজ করতে দিইনি। কিন্তু কাজ কেন করতে পারে নাই? ওই একটা মাত্র কাজ ছিল, ওই যে ডিগ্রি, ওই যে আমরা বলছি ভেটেরিনারি সায়েন্স আর এলিমেন্ট হাজবেন্ডারি। যখনই এই যে বিএলআরআই আছে, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, এখানে যখন লাইভ স্টকের ডিজি হইতো,
তোমার হাজবেন্ডের লোকেরা বিরোধিতা করতো, কিভাবে তারা ফল করানো যাবে। যখন ভেটেনারি ডিজি হইতো তখন লাইভ স্টকের এলিন হাজবেন্ড লোকেরা চেষ্টা করতো কিভাবে এটাকে ফল করানো যেত। তা আমরা ঠাট্টা করে এটা বলতাম যে এটা বলা ঠিক হবে কিনা, অনেকে হয়তো মাইন্ড করবে। তা আমরা যেহেতু বলতাম এটা বলতে অসুবিধা নাই, মানে VLRI আমরা বলতাম এটা বাংলাদেশ লেফট রাইট ইনস্টিটিউট। যখন ভেটেনারি ডিজি হবে তখন হাজবেন্ড এটা তাড়াবে, আর যখন হাজবেন্ডের ডিজি হবে তখন লাইভ স্টোরের লোক ভেটেনারি লোক তারা কাজ করতে দিবে না। এবং এই কাজের জন্যই কিন্তু এই ডিজি চেঞ্জের সকাল বিকাল চেঞ্জের জন্যই কিন্তু এই লাইভ স্টকের VLRI কোনো কাজ করতে পারে না। জলিল সাহেব যে স্ট্রাকচার কোটা রাখি গেছিল, আর তার সাথে বোধ হয় MIS আর উদয় যে নতুন জামনের দু একটা ডিপার্টমেন্ট যোগ করতে পারছে। কিন্তু VLRI যে উদ্দেশ্যে আমরা ওই সময় করাইছিলাম, মানে ভাগ করে DLS থেকে আলাদা করে, এবং জলিল সাহেবের মতো লোককে আমরা ডিজি নিয়োগ করেছিলাম ওইখানে যাতে এটা স্ট্যান্ডার্ড হয়, কিন্তু উনি চেষ্টা করে যতটুকু করছিলেন ওর বাইরে আর কিচ্ছু করতে পারেনি। মানে এটা হলো যে একটা সেটব্যাক। একই কাজ DLS এর, সেটা হলো যে ফিশারি আপনার ডিপার্টমেন্ট 82 সালে ডিপার্টমেন্ট হইয়া সে আপনার 600 অফিসার থেকে আপনার এখন 1300 অফিসার, নতুন অর্গানোগ্রাম 1300 অফিসার হয়েছে, 600 থেকে 1300। আর এরা 82 সালে আপনার 1500 অফিসার ছিল, এখনো 1500 আছে। 1500 ভিতরে 300 পদ শূন্য, 300 পদ শূন্য আছে 1200। তাহলে উন্নতি আপনি তো বুঝতেছেন যে তার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এটা তো অবশ্যই অবনতি হয়েছে। অবনতি হওয়ার কারণ হলো অবনতি যখন হয় তখন সে তার কোনো প্রোগ্রাম নিতে পারে না, তার তো কোনো ভিশন থাকে না। মানুষ যখন হাতে টাকা থাকে তখন তার ভিশন থাকে, তার অপটিমিজম থাকে। এখন এর তো অপটিমিজমও নাই, আমি ড্রিমও নাই, ভিশনও নাই, কিছুই নাই। জাস্ট ওরা বদ্ধ জায়গায় বসে আছে, মন্ত্রী যা বলবে সচিব যা বলবে তা করবে। কিন্তু মন্ত্রী আর সচিব তো এক্সিকিউশন করবে পলিসি। আপনি যখন নিয়ে যাবেন যে জিনিসটা আমার করতে হবে, এই জিনিসটা করতে হবে। আপনি জানেন যে যখন এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আসলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটা কমিটি করলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিভাবে নির্মূল করা যায়। 7 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছিল, শুধু ওই ট্রাকের ভিতরে স্প্রে করবে, ট্রাকের ভিতরে। তা আমাকে ওই কমিটির মেম্বার করছিল। তা আমি যখন গেলাম তখন আমি আমাদের ওই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে, যে যাক ওই মিটিংয়ে আমার যেহেতু বায়োলজি ছিল আমার ডাকছিল, আমি বললাম যে এখানে কেন টাকা নষ্ট করতেছেন? আপনি গাড়ির ভিতরে যদি স্প্রে করতে পারেন যারা আসতেছে তাদেরকে, আর যে প্রোডাক্ট আনতেছেন এটাতে যদি স্প্রে করেন তাহলে তো এভিয়ান কন্ট্রোল হবে। কিন্তু গাড়ির টায়ার স্প্রে করে লাভটা কি? গাড়ি যখন রান করবে তখন টায়ারের টেম্পারেচার কত হয়? এই ভাইরাস তো মারা যায় মাত্র 30 ডিগ্রি টেম্পারেচারে মারা যায়, কিন্তু যখন টায়ারটা আমি রাস্তার ভিতরে ঘর্ষণ হবে তখন তার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে। তো ওইখানে স্প্রে করে লাভটা কি? তখন আমার সচিব ছিলেন করিম সাহেব, তারপরে দিন ওই প্রজেক্ট বন্ধ করে দিয়েছিলেন, যে ওটা চালু করার কোনো দরকার নেই, ওই টাকা খরচ করার। তো এই জিনিসগুলো তাদের বলতে হবে যে আপনি টায়ার স্প্রে করতেছেন, টায়ার যখন চলে তখন তার টেম্পারেচার বাইরে হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভাইরাস মারা যায় 30 ডিগ্রিতে। তা আপনি ওইখানে স্প্রে করার লাভটা কি? স্প্রে করতে দরকার নেই, স্প্রে করতে হবে ওই ট্রাকের ভিতরে যারা যারা মুরগি নিয়ে আসতেছে তাকে, আর যে আসছে তাকে, তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই জায়গাগুলো তাদের তো বুঝাইতে হবে। তারপর হলো যে ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আপনি যদি আজকাল র্যাবিস, এই যে আপনাদের ঢাকা শহরে অনেক কুকুর আজকাল বলা আছে যে এলাকে ডোমেস্টিক ডগ বলা হয়, পাবলিকের মারলে, আমার মেয়ে আছে ছেলে আছে তারাও রাস্তায় কুকুরের খাবার দিয়ে আসে, এবং তারা আজকাল গ্রুপও আছে, এই গ্রুপে তারা চান্দা দেয় যে রাস্তার কুকুরকে খাওয়ানোর জন্য। একটা কুকুর মারলে মানুষ কেস করে দিতেছে। কিন্তু আপনি কুকুরের জন্য তাহলে হিউম্যান ডেপ্লয়েড সেল হোক আর চিকেন ডেপ্লয়েড সেলের ভ্যাকসিন আনবেন না, আধুনিক ভ্যাকসিন আনবেন না। সেখানে আপনি ওই যে 1772 সালে যে একজন ভ্যাকসিন আবিষ্কার করছিলেন জেন্ডাল, ওই মেথডে কি আবিষ্কার করে এখন কি ভ্যাকসিন চলবে? এখন আপনাকে নতুন প্রসেসে নতুন ভ্যাকসিন তৈরি করতে হবে, এই ডেপ্লয়েড সেল ভ্যাকসিন তৈরি করতে হবে যেটা মাংস দেওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিনের ওই যে পুরান কালের ভ্যাকসিন চলতেছে, ওইটা আপনি কে নিবে? কেউ তো নিবে না। এখন আপনি ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতেছেন, কিন্তু কিনে আনার ক্ষেত্রে ওই দেশের স্ট্রেন আর আমার দেশের টেম্পারেচার বেশি, দুই দেশের স্ট্রেন কি একরকমের? আমরা যদি আয়ারল্যান্ড থেকে ভ্যাকসিন দিয়ে আসেন সেখানে টেম্পারেচার অলওয়েজ থাকে মাইনাস, আর আমাদের টেম্পারেচার থাকে অলওয়েজ 25-26 সবসময় থাকে। তো দুটা ভাইরাসের যদি একই থাকে, ফিজিওলজি কি এক? সৌদি আরবের লোক ফিজিওলজি আর আমাদের লোক ফিজিওলজি কি এক নাকি? সে পানি না খায়ও সে 44 ডিগ্রি টেম্পারেচারে ঘুরে বেড়ায়, আমি যাই পানি খাওয়া পারি না। নট অনলি দ্যাট, আপনার ভ্যাকসিনে যে লোকাল স্ট্রেইন ডেভেলপ করছে সেটার প্রতি আপনি কাজ করতে হবে, এবং এটা আপনার অনেক কাজ করা যায়। এই সমস্ত আমরা যদি বলতে চাই অনেক সময় লাগবে, যে আপনার সাথে আমাদের সাধারণ ভেট এবং সাধারণ দর্শকের যেন একটা সেতু বন্ধন হয়। আমার অনেকদিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়েছে, এবং আমরা আজকে অনেক কিছু শুনতে পারলাম না। আপনাকে আমরা সাথে আরো একদিন আমরা বসবো স্পেসিফিক কোনো আলোচনা নিয়ে, আপনার সাথে আলোচনা করে, যেন আমরা হয়তো এমনও হতে পারে ফ্রিকুয়েন্টলি আপনার সাথে নানা রকম অনুষ্ঠান করব, যেন আমরা ভেটেরিনারি প্রফেশন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভেটেরিনারি প্রফেশন একটি নোবেল প্রফেশন। আমি আপনি আসার আগে আমি শুরুতে আমার সূচনা বক্তব্যে বলেছি যে আমি মনে করি, এবং এই যে সত্যি যে ভেটেরিনারি প্রফেশন একটি মহৎ প্রফেশন, পেশা। তার কারণ মানুষের ডাক্তার বা মানুষের তার
কথা বলে তার কষ্ট বুঝে তার চিকিৎসা দিতে পারে, সেবা দিতে পারে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে একদম অপোজিট অবস্থা, সেখানে প্রাণী কিছুই বলতে পারে না। সেখানে ভেটেরিনারিয়ানকে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, তাকে অনেক জানতে হয়, অনেক বেশি প্রাণীর ব্যবহার সম্পর্কে জানতে হয়, তার ওষুধ সম্পর্কে জানতে হয়। সো এটা টোটালি ডিফারেন্ট। এই জন্য আমরা অনেক কথা আলোচনা করেছি। তো যাই হোক, মোতাবেক আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনি মূল্যবান সময় আমাদেরকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে আপনি সাদয় আপনার অনুমতি দিয়েছেন এবং আমার সাথে উপস্থিত থেকেছেন। আপনি কষ্ট করে আমাদেরকে দুটি কথা বলেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এই শেষ মুহূর্তে বিদায় বেলা আপনি কিছু বক্তব্য আমাদের দর্শকদের আমি জন্য শেষ আমি বক্তব্য। যেহেতু প্রফেশন থেকে দীর্ঘদিন বাইরে ছিলাম, তারপরে আপনি এই একটা সুযোগ করে দেওয়ার জন্য, যেহেতু প্রফেশনের প্রতি আমার অত্যন্ত আন্তরিকতা সবসময় ছিল, এখনো আছে, সে কারণে আমি যেখানেই মন্ত্রণালয়ে চাকরি করি আমি আমার প্রফেশনকে আমি কোনো সময় ভুলে যাইনি। আমি মুর্শেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার অনেকগুলি কথা, মনের কথা আজ বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনেক ভেটেরিনারিয়ান আমি দেখলাম অনেকেই মেসেজ দিয়েছেন, কিন্তু আমি সবগুলো মেসেজের উত্তর দিতে পারিনি। যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং যারা আমার ভেটেরিনারিয়ান আছেন যাদের উত্তর দিতে পারিনি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠান মানে শোনার জন্য। এবং যেগুলো উত্তর দিতে পারিনি, পরবর্তী আমি ইনশাল্লাহ তাদের সাথে ব্যক্তিগতভাবে অনেক সময় দেখা হলে আমি আলোচনা করব। প্লাস হলো আমি মন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব এবং যারা ডিজি আছেন, বিএলআর এর ডিজি আছেন, তারা আমার মনে হয় যে একটা বসে সুন্দর একটা প্রোগ্রাম তারা চক আউট করবেন, যাতে ভবিষ্যতে এই ভেটেরিনারি প্রফেশন এবং যারা লাইভ স্টকের সাথে যুক্ত আছেন, যারা মানে কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, যারা আপনার অনেকগুলো প্রেক্ষিতের সাথে যুক্ত আছেন, অনেকগুলো এমপ্লয়মেন্টের সুযোগ আছে। দারিদ্র দূরীকরণের বড় একটা অস্ত্র হলো আপনার লাইভ স্টক ডেভেলপমেন্ট। আমার মনে হয় তারা এখানে গুরুত্ব দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব আছে, উনি যদি একটু এখানে গাইডলাইন দেন, আমার মনে হয় এই ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মানুষের কল্যাণে এবং অর্থনৈতিক উন্নয়নে এই প্রাণী সম্পদকে ব্যবহার করার সুযোগ আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুর্শেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ মোতার ভাই। আমাদের দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকলো, আপনার দীর্ঘায়ু কামনা করছি। তো আপনার তার কথা শুনলাম। আমরা আগামীকাল আমরা ভেটেরিনারি সার্ভিস নিয়ে আলোচনা করব, ভেটেরিনারি সার্ভিস গবেষণা এবং ল্যাবরেটরি ফ্যাসিলিটিস নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ডক্টর সৈয়দ আলী আহসান। তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট এবং ভাইরোলজিস্ট এবং তিনি মলিকুলার বায়োলজিস্ট। সো তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, ভেটেরিনারি সার্ভিস সম্পর্কে শুনবো, গবেষণা সম্পর্কে শুনবো। এবং কালকে ঠিক রাত 9টায় একই সময় আপনার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনাদেরকে আমি শুভরাত্রি জানাচ্ছি। এবং এই আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, দীর্ঘ সময় আমাদের থাকার জন্য এবং আমার অতিথি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।